থাকবো। তো আমরা আজকে শুরু করবো কি দ্বারা? ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন দ্বারা। এই চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রাইট? সেকেন্ড পেপারে ত্রিকোণমিতির অংশ। ওকে, তো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, সবার প্রথম কোশ্চেন যে কি মানে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন জিনিসটা আসলে কি? ঠিক আছে, সো আমরা সবাই জানি আসলে এই যে ত্রিকোণমিতিক ফাংশন কিন্তু 6টা আছে, রাইট? তো সাইন থেটার ভ্যালুটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আমি ধরে নিলাম এটার মানটা হচ্ছে আমাদের x। তাহলে থেটার ভ্যালু যখন আমি বের করতে যাব, দেখো সাইন থেটা ইকুয়ালস আমি লিখতে পারবো লম্ব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এই যে সাইন থেটা, আমার যখন থেটাটা জানা থাকে তখন এর মাধ্যমে আমি লম্ব বা অতিভুজের মানটা বের করতে পারি। বুঝতে পারছি? এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন দ্বারা সম্ভব। তাহলে ইনভার্স ত্রিকোণমিতি দ্বারা কি সম্ভব? যখন আমার কাছে লম্ব আর অতিভুজটা জানা থাকবে, আমি যদি কখনো চাই যে আমি অ্যাঙ্গেলটার ভ্যালু বের করবো, সেক্ষেত্রে হচ্ছে আমাকে ইনভার্স ত্রিকোণমিতির ফাংশন নিতে হবে। বুঝতে পারছি? তখন আমি থেটা ভ্যালুটা বের করতে গেলে কি করতে হবে? দেখো এই পাশে নিয়ে গেলে সেটা হবে আমাদের সাইন ইনভার্স এক্স। খেয়াল করো, এই যে সাইন ইনভার্স এক্সটা লিখলাম, এটা আসলে কি বলতো? এটা কিছুই না, যতগুলো তোমরা ইনভার্স ফাংশন দেখো সেগুলো আসলে একটা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছি? বুঝতে পারছি? এই সবাই কি বুঝতে পারছো ইনভার্স ট্রাইগোনোমেট্রি কি জিনিস? এটা কি তুমি বুঝতে পারছো? ভাইয়া হোয়াটসঅ্যাপে কিভাবে অ্যাড হবা সেটা তোমাদের হচ্ছে গিয়ে যে পেজের অ্যাডমিন বা যারা দায়িত্বে আছে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ লিংকটা তোমাদেরকে দিয়ে দিবে। কৃতিনাথা তালুকদার ভাইয়া চলে আসছে, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। মার্স জেরি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করো আর তোমার ফ্রেন্ডদেরকে জানাই দাও। ক্লাসের মধ্যে যত বেশি পার্টিসিপেন্ট বাড়ে তত বেশি হচ্ছে যে আমরা ক্লাস নিতে আরো উদ্বুদ্ধ হই। ঠিক আছে, কারণ এটা আমরা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, জাস্ট তোমাদের কথা চিন্তা করে তো করতেছি, রাইট? সো ক্লাসের মধ্যে যত বেশি স্টুডেন্ট থাকবে তত বেশি আমি ডেলিভার করতে পারবো তোমাদেরকে। ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন কি আমরা হচ্ছে কি অলরেডি জেনে ফেলছি, বুঝে ফেলছি যে কি, যখন আমার কাছে কোনো রেশিও দেওয়া থাকবে, অর্থাৎ দেখেন সাইনের জন্য লম্ব বাই অতিভুজ যখন দেওয়া থাকবে, আমার যদি কোনো অ্যাঙ্গেল বের করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কি ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের সাহায্য নেব। বুঝা গেছে? বুঝা গেছে? ওকে, ইনভার্স ট্রিকোণমিতিক ফাংশন পড়ার শুরুতেই আমাদের হচ্ছে দেখবা যে ডোমেন রেঞ্জ থেকে অনেক বেশি কোশ্চেন আসে। সো আমি এখানে যতগুলো ফাংশন আছে, দেখো sin x cos x tan x cosec x sec x cot x, সবগুলো হচ্ছে আমাদের ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করছি। এখন তোমরা যেহেতু শর্ট সিলেবাসের ব্যাচ, তোমরা তো আসলে ফাংশন সম্পর্কে এত বেশি আইডিয়া রাখো না বা পড়ো না, বা ডোমেন রেঞ্জ সম্পর্কে কি সেটা তোমার অত বেশি আইডিয়া নাই, রাইট? তো আমি একটু শর্ট করে বলে দেবো আসলে ডোমেন এবং রেঞ্জ আসলে কি জিনিস। দেখো সবার আগে এটা বলার আগে একটু ছোট্ট করে বলে দিই যে ফাংশন জিনিসটা আসলে কি। ফাংশনটাকে তুমি একটা চিন্তা করতে পারো একটা মেশিনের মতো। আমি কিন্তু পড়াচ্ছি ফাংশন। ফাংশন কি জিনিস? ফাংশন হচ্ছে একটা মেশিনের মতো, যে মেশিনের মধ্যে তুমি কোনো কিছু একটা ইনপুট দিলে কোনো কিছু একটা আউটপুট দেবে। যেমন ধর এক্সাম্পল, আমি একটা ব্লিন্ডারের কথা চিন্তা করলাম। তোমাদের বাসা সবার বাসায় ব্লিন্ডার আছে অবশ্যই। ওর মধ্যে তোমরা কি করে কোনো কিছু জুস তৈরি করে, রাইট? তাহলে এই ব্লিন্ডারের মধ্যে তুমি কি সবকিছু জুস তৈরি করতে পারবা? মানে তুমি চাইলে তো এখানে আপেল দিলে আপেলের জুস বের হলো, আম দিলে হচ্ছে আমের জুস বের হবে, তারপর কমলা দিলে হচ্ছে আমাদের কমলার জুস বের হবে। এখন দেখো একটা ব্লিন্ডার হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে তুমি যখন আপেল দিচ্ছ সেটা তোমার হচ্ছে ইনপুট, আর আউটপুটটা হচ্ছে তোমার জুস, আপেলের জুস, রাইট? এমন তো হবে না যে আপেল দিলে হচ্ছে জামের জুস বের হচ্ছে, এমন তো কখনো হবে না, তাই না? তো ফাংশন মানে হচ্ছে একটা কি বলবো আমরা, একটা মেশিন, যেটা একটা ইনপুট দিলে একটা আউটপুট দেয়, একটা ইনপুট দিলে একটা আউটপুট দেবে, দুইটা কিন্তু দিবে না। এখন ওই যে কথাটা বলতেছিলাম যে একটা মেশিনের মধ্যে আমি তো সবকিছু ইনপুট দিতে পারবো না। মানে আমি তো পাথর দিলে তো আমাদের হচ্ছে কি হবে, আমার ব্লিন্ডারটা নষ্ট হয়ে যাবে, আব্বু মোর হচ্ছে বিরিয়ানি খাবা, ঠিক আছে? তো আমি তো হচ্ছে পাথর দিতে পারবো না। তাহলে এখানে কিন্তু লিমিটেশন আছে। আমি কোন কিছু জিনিস হচ্ছে আমি এখানে ইনপুট দিতে পারবো আর কিছু জিনিস ইনপুট দিতে পারবো না। এখন এই ডোমেন জিনিসটা আসলে কি? আমি কোন জিনিসগুলো ইনপুট দিতে পারবো, অর্থাৎ একটা ফাংশনের মধ্যে আমি কোন জিনিসগুলো ইনপুট দিতে পারবো সেগুলো হচ্ছে ডোমেন। বুঝা গেছে? একদম সহজ করে বুঝাই ফেলছি, যা যা ইনপুট দিতে পারবো সেটা হচ্ছে আমাদের ডোমেন। আর রেঞ্জ তাহলে কি হবে? রেঞ্জটা হচ্ছে আমি ইনপুট দেওয়ার পর আউটপুট যা পাবো সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। বুঝা গেছে? ইনপুট দেওয়ার পরে আমি আউটপুট যা পাবো সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। একদম সহজ করে ভাই বুঝাই ফেলছি। তাহলে আসো, এই যে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন যেগুলো আছে sin x cos x tan x, এটা কিন্তু cosec x, রাইট? এটা sec x এবং হচ্ছে আমাদের cot x। এই x এর জায়গায় আমি কি ইনপুট দিতে পারি? আমি চাইলে যে কোনো সংখ্যা ইনপুট করতে পারবো। x বিলংস টু r, r দ্বারা বোঝায় হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, কিন্তু তোমরা জানো আসলে। এবং cos x এর জন্য আমি যে কোনো রিয়েল নাম্বার এখানে ইনপুট দিতে পারবো, সবগুলোর জন্য সেটা হচ্ছে আমাদের সিদ্ধ করবে, মানে কি, মানে সেটা একটা আউটপুট রেজাল্ট দিবে। tan x এর ক্ষেত্রে কিন্তু আমি সবকিছু দিতে পারবো, এক্সেপ্ট কি দিতে পারবো না? π/2 দিতে পারবো না। আচ্ছা tan π/2 এর মান কত বলো তো? tan π/2 এর মান কত? তোমরা ছোটকাল থেকে আসলে পড়ে আসতেছো, tan π/2 এর মান কত বলো তো? এই তো তোমাদের মেহেদি লিখন ভাইয়া চলে আসছে কেমিস্ট্রি ম্যাথ করতে, ঠিক আছে? কেমিস্ট্রি, তোমাদের কেমিস্ট্রি ভাইয়া ম্যাথ করতে চলে আসছে আসলে। আচ্ছা যেটা বলতেছিলাম, tan এর ক্ষেত্রে tan 90 ডিগ্রি ভ্যালু কত? আমরা সবাই জানি আসলে যে tan 90 ডিগ্রি ভ্যালু কত। সো tan 90 ডিগ্রি, সো tan 90 ডিগ্রি মান কিন্তু হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত। এটাকে আমরা কি বলি? অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড বলে থাকি। ইংরেজিতে বললে হবে আনডিফাইন্ড। আনডিফাইন্ড কেন? কারণ হচ্ছে এটার মান আসলে দুইটা আসে, একটা আসে আমাদের প্লাস ইনফিনিটি, একটা আসে আমাদের মাইনাস ইনফিনিটি। এখন এটা কোন বিষয়, এটা তোমাদের সাব্বির ভাইকে জিজ্ঞেস করবা, কারণ সাব্বির ভাইয়ের ওখানে হচ্ছে আমাদের কি আছে বলতো, লিমিট টপিকটা আছে। সো ওইখানে সাব্বির ভাইটা আলোচনা করবে ইনশাআল্লাহ। বাকি খেয়াল করো তো, এটা কিন্তু আমাদের অসংজ্ঞায়িত ভ্যালু। তাহলে হচ্ছে tan এর কোন ভ্যালুগুলো এখানে ইনপুট দেওয়া যাবে না বলতো? সবগুলো ভ্যালু ইনপুট দেওয়া যাবে, শুধুমাত্র π/2 এর যে বেজোড় গুণিতক আছে ওগুলো আমাদের এখানে দিতে পারবো না। জোর গুণিতক দিলে আবার কি প্রবলেম? জোর গুণিতক দিলে কোনো ধরনের প্রবলেম হবে না, জোর গুণিতক দিলে সেখানে জিরো আউটপুট আসবে, ঠিক আছে? একই রকম ভাবে cosec x, cosec x এর জন্য তুমি সবগুলো ইনপুট দিতে পারবা, শুধু n π টাইপের ইনপুট দিতে পারবা না। এখন এগুলো হচ্ছে আমাদের আজকের কিন্তু মেইন পড়া না, বুঝতে পারছো? সো এটা হচ্ছে কি আমি তোমাকে স্লাইডটা দিয়ে দিছি। সো তোমরা আছে কি করবে জানো, এগুলো হচ্ছে একটু দেখবা একবার করে। যদি এমসিকিউ তে চলে আসে সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে পারো, এবং এমসিকিউ থেকে কোশ্চেন আসে এটা আমি তোমাদেরকে এনশিওর করতেছি, এখানে কিন্তু কোশ্চেন আসে আসলে। বুঝা গেছে? সো আমাদের মেইন টপিক হচ্ছে ইনভার্স ইকোনমিতে, আমরা ইনভার্স ইকোনমিতে আসলে মেইনলি পড়বো। দেখো আগেটা শুধু ত্রিকোণমিতিক 6টা ফাংশন ছিল, তাদের হচ্ছে ডোমেন এবং রেঞ্জগুলো লেখা ছিল। এখানে হচ্ছে তোমার ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন এবং রেঞ্জ একই কথা। এখানেও এটা একটা আমাদের ফাংশন, এবার হচ্ছে আমাদের যে যন্ত্রটা দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে? তো এইটার মধ্যে আমি কি ইনপুট করতে পারবো সেগুলো হচ্ছে আমাদের ডোমেন,
আর কি আউটপুট বের হবে সেগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। তো দেখো তো সাইন ইনভার্স এক্স এর মানগুলো কি কি হতে পারে, কি কি ইনপুট করতে পারবো -1 থেকে +1 পর্যন্ত। তো এখান থেকে আমাদের আউটপুট কি কি আসবে বলো তো? আউটপুট হিসেবে আমাদের অ্যাঙ্গেল আসবে না। দেখো তো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের সবকিছু আউটপুট কিন্তু আমাদের একটা অ্যাঙ্গেল আসবে। তাহলে আমাদের রেঞ্জটা কত হয় বলো? -π/2 থেকে +π/2 পর্যন্ত। এখন তোমরা তো ওই যে আগের ক্লাসের মধ্যে তোমাদের দেখা দিছিলাম না যে এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আসলে কি বোঝায়? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় যে π/2 হতে পারবে, -π/2 হতে পারবে। আর ফার্স্ট ব্র্যাকেট দ্বারা, অর্থাৎ যদি এটা এরকম থাকতো, যেমন দেখো এই যে এখানে এই যে cot ইনভার্স x এর জন্য দেখো কি আছে, 0, হচ্ছে পাই 0, পাই আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। এটা মানে কি আসলে বলো তো? ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানেটা হচ্ছে আমার এখানে 0টা হতে পারবে না এবং পাই হতে পারবে না। 0 এবং পাই এর মাঝখানে যা কিছু আছে সবকিছু হতে পারবে। তো ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারছো বলো তো? তোমরা যারা যারা আছো তোমরা কি বুঝতে পারছো? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সাইন ইনভার্স এক্সটা আমাদের গেল। একই রকম ভাবে cos ইনভার্স x এর জন্য ডোমেন কত বলতো? -1 থেকে 1 পর্যন্ত। আমার সাথে সাথে একবার করে পড়ো, এগুলো হয়ে যাবে কারণ এটা তো অনেক এমসিকিউ আসে। রেঞ্জ কত বলতো? 0 থেকে পাই পর্যন্ত, এটা হচ্ছে তার রেঞ্জ। tan ইনভার্স x এর ডোমেন কিন্তু যে কোনো সংখ্যা হতে পারে, তুমি এখানে যা ইচ্ছা তা ইনপুট করতে পারো। কিন্তু এখানে রেঞ্জ কি কি আসবে বলতো? আউটপুট আসবে হচ্ছে -π/2 থেকে π/2 পর্যন্ত। -π/2 কিন্তু হবে না, π/2 কিন্তু হবে না, এর মাঝখানে যা আছে সবকিছু তার হচ্ছে আউটপুট হতে পারে। কোসেক ইনভার্স x, কোসেক ইনভার্স x এর জন্য ডোমেন কিন্তু আমাদের সবকিছু হতে পারবে, শুধুমাত্র দেখো এখানে কি দিছি আমি, আর -1 থেকে 1, -1 থেকে 1 এর মধ্যখানে যা কিছু আছে ওগুলো বাদে যত রিয়েল নাম্বার আছে সবকিছু কিন্তু আমাদের হচ্ছে কোসেক ইনভার্স x এর ডোমেন হবে। ঠিক আছে, আর আউটপুটটা কি দেখো তো? আউটপুট এখানে দেখো কত সুন্দর করে লিখছি আমি, কি -π/2 থেকে স্টার্ট হবে 0 রাখ পর্যন্ত, তারপর হচ্ছে 0 থেকে স্টার্ট হবে π/2 রাখ পর্যন্ত। বুঝে গেছে? সো একই রকম ভাবে সেক ইনভার্স x, সেক ইনভার্স x এর জন্য কিন্তু আমাদের ডোমেনের মানটা দেখো ওই কোসেক ইনভার্স x এর মতোই, এবং রেঞ্জের মানটা 0 থেকে স্টার্ট হইছে π/2 পর্যন্ত, আর π/2 থেকে একদম পাই পর্যন্ত। ঠিক আছে, একবার করে দেখে নাও, এগুলো হচ্ছে আমাদের বোঝানোর বিষয় না, যেহেতু শর্ট সিলেবাসের বাইরে জিনিস ডোমেন এবং রেঞ্জটা, বাট এগুলো আমাদের অনেক বেশি এমসিকিউ তে আসে বলে আমি একবারে তোমাদের সবগুলো লিখে দিছি। cot ইনভার্স x এর জন্য ডোমেন কত হবে বলো তো? আর রেঞ্জ কত হবে? 0 থেকে পাই এর মধ্যে। ঠিক আছে, এই তোমরা কি এটা বুঝতে পারছো বলো তো? সাদিয়া স্বর্ণা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট পেপার কবে করাবেন ভাইয়া? আজকেই হচ্ছে দেখো আমার সেকেন্ড পেপারটা যদি আমি আজকে কমপ্লিট করে ফেলতে পারি এমসিকিউ গুলা, তাহলে হচ্ছে কালকে থেকে ইনশাআল্লাহ ফার্স্ট পেপারের ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো তোমাদের কোনো টেনশন করার কোনো কারণ নেই। আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে বকবক করলাম, আসলে ম্যাথস প্রবলেম যদি সলভ না করতে হয় তাহলে কিন্তু তোমাদের আসলে মজা পাবা না, রাইট? তো আমি হচ্ছে এখনই এমসিকিউ গুলো সলিউশন করা স্টার্ট করতেছি। ঠিক আছে স্যার, আমাদের কি এমসিকিউ আর সিকিউ মিলে পাস দিবে? আমি বলতে পারতেছি না আসলে এমসিকিউ সিকিউ মিলে পাস দিবে কিনা। ঠিক আছে, ওকে। এরপর প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান, যেহেতু আমাদের এখানে অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করতেছি, গত ক্লাসে আমি কিন্তু বলে দিছিলাম যে প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান মানে আসলে কি। তোমার কোণের মধ্যে সবচাইতে ছোট যে ভ্যালুটা তাকে আমরা বলবো প্রিন্সিপাল মান বা মুখ্য মান। দেখো আমি সংখ্যা কি বলছি, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষুদ্রতম সংখ্যাসূচক মান, যেটা চাইলে হচ্ছে ধনাত্মক হতে পারে, চাইলে হচ্ছে ঋণাত্মক হতে পারে, যাই হোক না কেন তাকে আমরা বলবো মুখ্য মান। তাহলে দেখো মনে করো যে তোমার কোন একটা অ্যাঙ্গেল এরকম আসলো, যে থেটার মানটা একটা আসলো মনে করো 90 ডিগ্রি, সো আরেকটা মনে করো এরকম আসলো যে 270 ডিগ্রি। ঠিক আছে, বা আমি এরকম ভাবতে পারি যে সবচেয়ে ছোট যে অ্যাঙ্গেলটা না, সবচেয়ে ছোট অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো বলতো ভাইয়া? প্রিন্সিপাল ভ্যালু বা হচ্ছে আমাদের মুখ্য মান বলবো। ঠিক আছে, ওকে। এরপরে ইম্পর্টেন্ট কনভার্সন ভাইয়া, তোমরা হচ্ছে যে এই চ্যাপ্টারের অঙ্কগুলা যাদের হচ্ছে প্রবলেম হয় তাদের হচ্ছে এই কনভার্সনই মেইনলি প্রবলেমটা হয়। সেই কনভার্সনটা আসলে আমরা কেমনে করে করবো, সেটা হচ্ছে আমরা একটু দেখে নাও। ঠিক আছে, দেখো এখানে সাইন ইনভার্স x আছে, cos ইনভার্স আছে, tan ইনভার্স আছে, কোসেক ইনভার্স, সেক ইনভার্স এবং cot ইনভার্স সবগুলোই আছে। এই প্রত্যেকটাই কিন্তু আমাদের একটা অ্যাঙ্গেল, তাই না? আমি প্রথমেই বলে দিছি না তোমাকে যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে এই ফাংশনটা আসলে একটা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এই সাইন ইনভার্স সামথিং এখান থেকে কি আমি আউটপুট পাবো? একটা অ্যাঙ্গেলকে আউটপুট পাবো, রাইট? এর প্রত্যেকটা কিন্তু আমাদের অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে। এবং দেখো প্রত্যেকটার জন্য যেহেতু আমাদের ইকুয়াল সাইন আছে, তার মানে কি সবাই আসলে একটা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করতেছে না। এবং কিভাবে এই কনভার্সনটা তাহলে আমরা করতে পারি? দেখো এই কনভার্সন করার জন্য তোমাকে হচ্ছে একটা ত্রিকোণমিতিক একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ একটা নিয়ে আসতে হবে। সো এই যে আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আসছি। এখন দেখো এখানে সাইন ইনভার্স x আছে, ধরো আমি এই অ্যাঙ্গেলটা মেজার করতে চাচ্ছি যে এটা হচ্ছে আমাদের থিটা। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে বের করতে চাই থিটার মানটা, আমি মনে করে বের করতে চাবো, আমি জানি হচ্ছে সাইন থিটার মানটা হচ্ছে x, ধরে নাও সাইন থিটার মানটা হচ্ছে আমাদের x। তো x মানে কি লেখা যায়? লম্ব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের অতিভুজ, রাইট? তো এই দেখো এটা হচ্ছে x, নিচে মনে মনে চিন্তা করি হচ্ছে সেটা হচ্ছে আমাদের 1 আছে, তাহলে x হচ্ছে গিয়ে লম্ব আর অতিভুজটা হচ্ছে আমাদের 1, তাহলে ভূমিটা কত হবে? √1 - x² না, ভূমি তো হবে √1 - x²। তো এখান থেকে দেখো আজকে হচ্ছে আমাদের এই বোর্ডটা হচ্ছে আবারও প্রবলেম দেওয়া স্টার্ট করে ফেলছে অলরেডি ক্লাস শুরু করতে না করতে। আচ্ছা দেখো এবার থিটা ভ্যালু যদি আমি এখান থেকে বের করতে চাই তাহলে কত হবে বলো তো? থিটা ইকুয়াল লেখা যাবে না সাইন ইনভার্স x, কার মান বের করলাম? দেখো আমার কাছে x জানা ছিল, আমি থিটার মানটা বের করলাম। এবার আমি যদি চাই যে এই থিটার মানটা সাইন ইনভার্স x এর মাধ্যমে না বের করে আমি যদি চাই যে সেটা cos ইনভার্স x এর মাধ্যমে বের করব, তাহলে কি লেখা যায় বলো তো? আমি এখন দেখো এই যে সমকোণী ত্রিভুজ তো এইটাই একটি সমকোণী ত্রিভুজ, আমি যদি এখানে cos থিটার মানটা বের করতে চাই, cos থিটার মানে লেখা যায় ভূমি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে ভূমির মান হচ্ছে √1 - x², অতিভুজের মান 1, সেটা তো আমাদের লেখাই লাগলো না। তাহলে অথবা আমি যদি এখান থেকে থিটার মানটা বের করতে চাই তাহলে লেখা যাবে কত? cos ইনভার্স √1 - x², রাইট? তাহলে দেখো তো এইটাও থিটা ওটাও থিটা, কনভার্সনটা আশা করি বুঝা গেছে। তো সিমিলারলি আমি যদি tan এর ভ্যালুটা বের করতে চাই আমি এখানে লিখবো এরকম করে যে tan থিটা সমান লেখা যায় লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি, তাহলে লম্বর মান হচ্ছে x আর ভূমির মান হচ্ছে √1 - x², তাহলে এটা কত লেখা যাবে? x বাই √1 - হচ্ছে আমাদের x²। বুঝা গেছে? তো এখান থেকে যদি আমি থিটার মান বের করতে চাই তাহলে থিটা সমান লেখা যাবে tan ইনভার্স x বাই √1 - হচ্ছে আমাদের x²। বুঝতে পারছি? এখন সবগুলো কিন্তু আমি থিটাই বের করতেছি, দেখো তো এখানে আমি থিটা বের করলাম, এখানে থিটা বের করলাম, এখানে থিটা বের করলাম, সবগুলো তো আমাদের একটাই থিটা, আমি তো সবগুলো এখানে ইকুয়াল লিখতে পারবো। এটাকে আমরা বলতেছি হচ্ছে কনভার্সন। এখন থিটার মান যদি sin ইনভার্স x হয়, এই থিটা ইকুয়াল sin ইনভার্স x হয়, যদি কোসেক থিটা বের করতে চাইতাম তাহলে সেটা কত হইতো? থিটা ইকুয়ালস টু কোসেক ইনভার্স, থিটা ইকুয়ালস টু তখন কত আসতো? কোসেক ইনভার্স 1 - x। একই রকম তোমরা আইডিয়া অলরেডি পেয়ে গেছো অলরেডি, তাই না? যে এখন কিভাবে করা লাগবে?
আমি যদি এখন যে সেকটা যদি বের করতে চাই, তাহলে সেক থিটা মানে কি লেখা যায়? সেক থিটা মানে হচ্ছে অতিভুজ ডিভাইডেড হচ্ছে আমাদের ভূমি। তাহলে সেক থিটা ইকুয়াল টু লেখা যাবে অতিভুজ বাই ভূমি, তার মানে 1/√1 - x²। তো এখানে আমাদের থিটার মানটা কত লেখা যাবে এবার? সেক ইনভার্স 1/√1 - হচ্ছে আমাদের x²। ভাইয়া কনভার্সনগুলো কি বোঝা যাচ্ছে? তাই কনভার্সনগুলো কি বোঝা যাচ্ছে? জান্নাতুল ফেরদাউস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও ভাইয়া, ক্লাসটা একটু শেয়ার করে দাও। এখনো তো ক্লাস শুরুই হলো না। এখনো যদি তোমাদের হচ্ছে যে মাত্র 92 জন থাকে তাহলে কিভাবে হবে বলো? কনভার্সনগুলো আশা করি বোঝা যাচ্ছে কেমন করে কনভার্সনগুলো করা লাগে, বুঝতেছো না ভাইয়া? একই রকম ভাবে কটের জন্য তোমরা পারবা না? অবশ্যই পারবা, কনভার্সনগুলো পারবা। মানে জাস্ট তুমি কি চিন্তা করবা, যে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করবা, সাইন থেকে যদি তোমাকে ট্যান কনভার্ট করতে বলে, সমকোণী একটা ত্রিভুজ এঁকে নিবা, আঁকার পরে তারপর হচ্ছে তোমার যেটা আননোন থাকবে সেটা বের করবা, দেন ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি ভ্যালুটা এখানে ইনপুট করে দিলে আমাদের হয়ে যাবে। বুঝা গেছে? বুঝা গেছে? ওকে ওকে ওকে, কনভার্সনটা তোমরা যদি পারো তাহলে এই চ্যাপ্টারে সবগুলো অঙ্কই পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, কিছু ফর্মুলা, কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, একটা একটা করে জাস্ট দেখে যাও। এগুলো তো আমাদের মেইন ম্যাথ না, আমি জাস্ট হচ্ছে একটু বেসিকটা তোমাদের একটু মনে করাই দিচ্ছি, আর কিছু না। দেখো, সাইন ইনভার্স মাইনাস এক্স এর মানে হচ্ছে মাইনাস সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স মাইনাস এক্স এর মানে হচ্ছে পাই মাইনাস কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স মাইনাস এক্স এর মানে হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স এক্স, আর কট ইনভার্স মাইনাস এক্স মানে হচ্ছে পাই মাইনাস কট ইনভার্স এক্স। একই রকম ভাবে সেক ইনভার্স মাইনাস এক্স এর মানে হচ্ছে পাই মাইনাস সেক ইনভার্স এক্স। আর কোসেকের জন্য কোসেক, ঠিক আছে? তাহলে দেখো, আমার এখানে হচ্ছে আমাদের তিনটা ভ্যালু, একটা হচ্ছে সাইন ইনভার্স মাইনাস এক্স, কোসেক ইনভার্স মাইনাস এক্স, আর ট্যান ইনভার্স মাইনাস এক্স। এগুলোর ক্ষেত্রে অর্থাৎ এক্স এর জায়গায় যদি আমি মাইনাস এক্স ইনপুট করি, সেক্ষেত্রে আউটপুটটা কত আসে? সামনে একটা মাইনাস চলে আসবে, মাইনাস ট্যান ইনভার্স এক্স আমি এখানে লিখতে পারবো। বাকি তিনটার ক্ষেত্রে কিন্তু দেখো সামনে একটা পাই আনতে হবে, অর্থাৎ তুমি হচ্ছে কস ইনভার্স মাইনাস এক্স কে কি লিখতে পারবো আসলে? পাই মাইনাস কস ইনভার্স এক্স। বুঝা গেছে? সেম ভাবে হচ্ছে কটের জন্য প্রযোজ্য এবং হচ্ছে আমাদের সেকের জন্য প্রযোজ্য। এই জিনিসটা আসলে বুঝতে পারছো কিনা? আমার এমসিকিউ অনেক খারাপ হয়েছে বায়োলজি সেকেন্ড পেপারের। ও আপু আমার ফার্স্ট পেপার বোটানি। ওকে ওকে, এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই ভাইয়া, যা গেছে গেছে। এখন যদি আমার ম্যাথের ক্লাসে মনোযোগ না দাও তাহলে ম্যাথও কিন্তু খারাপ হবে, আর ম্যাথের কোশ্চেনগুলো কিন্তু একটু কঠিনই করে বরাবরের মতো। ঠিক আছে? ওকে ওকে, তাহলে এগুলো মনে থাকবে না ভাইয়া। তিনটা হচ্ছে ব্যতিক্রম। দেখো, এই যে কস ইনভার্স মাইনাস এক্স এর মান কত? পাই মাইনাস কস ইনভার্স এক্স। কট ইনভার্স মাইনাস এক্স এর মান হচ্ছে পাই মাইনাস কট ইনভার্স এক্স, এবং সেক ইনভার্স মাইনাস এক্স এর মান হচ্ছে পাই মাইনাস সেক ইনভার্স এক্স। মুখে মুখে অনেকবার বলে ফেলছি ভাইয়া একটা কথা, তোমাদের হয়তো বা মনে চলে আসছে। ঠিক আছে? ওকে ওকে, এরপর আরো কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা ভাইয়া মাথায় রাখতে হবে। এক নম্বর, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর মান কত আসলে? পাই বাই 2। কিভাবে বলো তো? তুমি ধরো এক্স এর যে কোনো একটা ভ্যালু নিলা, ফর এক্সাম্পল আমি এক্স সমান সমান নিলাম, কত নিতে পারি আমরা বলো তো? ধরো 1 নিলাম, এক্স ইকুয়ালস টু ধরো আমি 1 নিলাম, তাহলে কত হয় বলো? সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স হচ্ছে আমাদের 1 প্লাস কস ইনভার্স 1। এই আবারও প্রবলেম দিচ্ছে রে। কস ইনভার্স হচ্ছে আমাদের 1, কস ইনভার্স 1, সাইন ইনভার্স 1 এর মান কত? সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে আমাদের পাই বাই 2। কস ইনভার্স 1 এর মান কত ডিগ্রি বলো তো? 0 ডিগ্রি। তো দেখো, পাই বাই 2 প্লাস 0 মানে কত লেখা যায়? পাই বাই 2 লেখা যায়। তো এই ফর্মুলা আমি এখন তোমাকে প্রমাণ করাবো না। ঠিক আছে? সো তোমাদের এখন কাজ হচ্ছে ফর্মুলাগুলো হচ্ছে মনে রাখা, এবং তোমরা আশা করি যে এগুলো হচ্ছে আগে থেকে শিখেই আসছো। ঠিক আছে? সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। সিমিলারলি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। একই রকম ভাবে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের পাই বাই 2 হবে। এই ফর্মুলাগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া। জসিমউদ্দিন জি, ওকে, শেয়ার ডান ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ তোমাকে, অবশ্যই ধন্যবাদ। তোমরা ধন্যবাদ পাওয়ার যোগ্য আসলে। 115 জন ক্লাস করতেছে ভাই, একটু মনোযোগ দিয়ে ক্লাস করবা। এই যে তিনটা সূত্র আমি এখানে লিখে দিলাম, এই তিনটা সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক অঙ্কগুলো অনেক সহজে ইজিলি সলভ করে ফেলা যায় এগুলোর মাধ্যমে। ঠিক আছে? সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের পাই বাই 2। ওকে, দেন আরো ফর্মুলা আমি তোমাদের একবারে শুরু থেকেই যতগুলো ফর্মুলা লাগবে না সবগুলো ফর্মুলা হচ্ছে একত্রে লিখে দিচ্ছি, একত্রে দেখা দিচ্ছি, যাতে করে এর পরে মাঝখানে হচ্ছে আমার কোনো থিওরি পড়া না লাগে, আমরা খালি ম্যাথ সলভ করতেই থাকবো। ঠিক আছে? এই যে এখানে যে 5টা ফর্মুলা আছে, এই 5টা ফর্মুলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা কোনটা জানো? সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা এটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে আমার এইটা। সো আমি একটু হ্যাপি দিয়ে নিই তাকে। ঠিক আছে? একটু হ্যাপি দিয়ে নিই। এই যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। দেখো, যখন তোমার এরকম থাকবে যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, সেক্ষেত্রে ফর্মুলা কি বলতো? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আর যদি এখানে এরকম মাইনাস থাকে, তাহলে এখানে ফর্মুলার মধ্যে কি আসবে? কি চেঞ্জ আসবে? ট্যান ইনভার্স শুধুমাত্র এখানে আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে আসবে হচ্ছে 1 প্লাস এক্স ওয়াই। বুঝতে পারছি? বুঝতে পারছি? খুবই সহজ কিন্তু এগুলা। এরপরে খেয়াল করো, সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স ওয়াই ফর্মুলা কি? সাইন ইনভার্স এক্স ইনটু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস মাইনাস ওয়াই ইনটু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তার মানে কি? তার মানে এখানে তোমার যদি প্লাস থাকে তাহলে এখানেও প্লাস থাকবে, এখানে মাইনাস থাকলে আমার এখানেও মাইনাস থাকবে। ভাইয়া বুঝা গেছে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর 3 নম্বরটা, cos ইনভার্স x প্লাস মাইনাস cos ইনভার্স y ফর্মুলাটা কি? cos ইনভার্স xy প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। তারপরে দেখো, এই যে 1 নম্বরের পরে, দেখো 1 নম্বরের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা কোনটা জানো? 1 নম্বরের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে আমাদের এই 4 নম্বরটা। 4 নম্বরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? 4 নম্বর ফর্মুলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x মানে কি লেখা যাবে?
tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এটা খেয়াল রাখবা। যখন তুমি tan ইনভার্স লিখবা তখন ফর্মুলার এখানে মাইনাস, আর যখন তুমি sin ইনভার্সের ফর্মুলা কনভার্সন করতে যাবা তখন এখানে হচ্ছে আমাদের প্লাস। আর এরপর এটা দেখো cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার লেখা যায়। 5 নম্বরটা তোমাদের পড়লেও হয় না পড়লেও হয়, বাট পড়লে ভালো, না পড়লে কোনো ধরনের ক্ষতি নাই, ঠিক আছে? কারণ এটা আসলে কিছুই না, ওই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কে দুইবার ফর্মুলা ফেলা যা হচ্ছে তাই। তবে আমি প্রেফার করব এটাকে মুখস্থ করে রাখার, ঠিক আছে? কারণ অনেক অঙ্কগুলোর ক্ষেত্রে কাজে লেগে যাবে আর কি। ওকে ওকে, অনেকক্ষণ ধরে হচ্ছে আমাদের ফর্মুলাগুলো বকবক করছি, তোমরা এই পর্যন্ত বুঝছো তো? যদি বুঝে থাকো তাহলে হচ্ছে যে একটা করে লাইক দাও তো, যদি বুঝে থাকো তাহলে একটা করে লাইক দাও, ঠিক আছে? একটা করে লাইক দাও। ওকে ওকে, আমরা ফাইনালি এখন হচ্ছে আমরা ম্যাথ স্টার্ট করবো আর কি, ঠিক আছে? আমরা হচ্ছে ম্যাথ স্টার্ট করতেছি, খেয়াল করো কি বলছে। f of x equals to cos ইনভার্স x এর ডোমেইন কত? আমি তোমাদেরকে কি বলেছিলাম ভাইয়া, যে ডোমেইন এবং রেঞ্জ থেকে কিন্তু কোশ্চেন আসে, বিভিন্ন সালে যেহেতু কোশ্চেন আসছে এই কারণে কিন্তু আমি তোমাদেরকে ডোমেইন এবং রেঞ্জটা পড়াই ফেলছিলাম। cos ইনভার্স x এর ডোমেইন, ডোমেইন মানে কি বলতো? আমার এটা যদি একটা মেশিন চিন্তা করো তাহলে এখানে আমি কি কি জিনিস ইনপুট করতে পারবো আর কি কি জিনিস ইনপুট করতে পারবো না। এখন দেখো তো, আমি কি এখানে -1 ইনপুট করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। ক্যালকুলেটর চেপে দেখো cos ইনভার্স মাইনাস x এর মান কত আসলে 1, সরি পাই। তারপর হচ্ছে cos ইনভার্স 1, আমি দেখেন 1 কে ইনপুট করে দিই, 1 ইনপুট করলে কত হবে? cos ইনভার্স 1 মানে হচ্ছে আমাদের 0 ডিগ্রি, রাইট? তার মানে আমি দুইটা কিন্তু এখানে ইনপুট করতে পারি এবং তার মাঝখানে যে কোনো সংখ্যাকে আমি ইনপুট করতে পারবো, -1 থেকে 1 পর্যন্ত যে কোনো সংখ্যাকে আমি এখানে ইনপুট করতে পারবো। তার মানে অবশ্যই আমি বলতে পারতেছি যে এটা ডোমেইনটা কোনটা হবে, এটা হবে। আর এটা তোমার যদি মুখস্থ থাকে তাহলে তো আমাদের হইলোই, মুখস্থ থাকলে তো ভালো, মুখস্থ থাকলে তো ভালো, কারণ আমি তো তোমাদের স্লাইডগুলো দিয়েই দিছি, তাই না? তো তোমরা হচ্ছে স্লাইডগুলো দেখে নিলেই হয়ে যাবে। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, এই ফার্স্ট টাইম আমি ট্রাইগোনোমেট্রিক সহজে বুঝতেছি, ধন্যবাদ ধন্যবাদ। এটা তো হচ্ছে যে আমার সার্থকতা, যে আমার কথা তুমি বুঝতে পারতেছো, আমার মতো নগণ্যের কথা। ওকে ওকে, তারপর cos ইনভার্স x এর ফাংশনের রেঞ্জটা কত? আগেরটা আমরা কি পড়লাম? ডোমেইন পড়লাম, এটা হচ্ছে আমাদের রেঞ্জ হবে। তো আমরা কি বলছিলাম বলতো? রেঞ্জ মানেটা হচ্ছে আউটপুটটা, অর্থাৎ আমি ডোমেইন যেটা ইনপুট, ইনপুট দেওয়ার পরে আমি কি কি আউটপুটগুলো পেতে পারি ওগুলো হচ্ছে আমাদের রেঞ্জ হবে। তাহলে খেয়াল করো, ইনপুট ছিল কত? -1 থেকে +1 পর্যন্ত। তো -1 ইনপুট করলে আমার আউটপুট কত আসতো? পাই আসবে না? cos 180 ডিগ্রি মান হচ্ছে আমাদের -1। আর হচ্ছে আমি যদি 1 এখানে ইনপুট করি তাহলে সেক্ষেত্রে আমি আউটপুট আসলে কি পাবো? 0 পাবো না। তাহলে আমাদের বলো তো রেঞ্জ তাহলে কি আসবে? 0 থেকে পাই পর্যন্ত না? বুঝে গেছে কিনা? 0 থেকে পাই হচ্ছে আমাদের কি আসবে বলো? রেঞ্জ আসবে। বুঝতে পারছি ভাইয়া? তোমরা কি বুঝতে পারতেছো? ভাই ক্লাস শেষে পিডিএফ গুলো দিব, অবশ্যই দিব ভাইয়া, হোয়াটসঅ্যাপ চেক করো তোমরা। আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে প্রায় 4000 স্টুডেন্ট কিন্তু অলরেডি কানেক্টেড আছে। তো তোমরা যারা এখন হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবা, ওখানে হচ্ছে যে আমাদের এই পিডিএফ গুলো হচ্ছে দেওয়া হয়। বুঝতে পারছি? ওকে, আমাদের 95 নাম্বারটা এখন পর্যন্ত কালকে নিয়ে 95টা এমসিকিউ আমরা সলভ করছি। সো এটা আমাদের কমপ্লিট। আমি একটু অসুস্থ, সরি। তারপর tan ইনভার্স x এর ডোমেইন কত? তো এবার আসো, এটাও কিন্তু আমরা স্লাইডের মধ্যে ছিল না, tan ইনভার্স x এর ডোমেইন কত হবে? তো tan ইনভার্স x এর ডোমেইন কিন্তু হচ্ছে যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো ধরনের রিয়েল নাম্বার কিন্তু tan ইনভার্স x এর ডোমেইন হতে পারে। বুঝতে পারছি? tan ইনভার্স x এর ডোমেইন কিন্তু যে কোনো সংখ্যা হতে পারবে। তাহলে আমাদের এখানে অপশন কোনটা আছে বলো তো? ক খ গ ঘর মধ্যে কোনটা হবে রিয়েল নাম্বার? অর্থাৎ আমি চাইলে এখানে হচ্ছে 1 ইনপুট করতে পারি, 2 ইনপুট করতে পারি, 3 ইনপুট করতে পারি, যা কিছু ইচ্ছা সবকিছু এখানে ইনপুট করতে পারবো। যে কোনো রিয়েল নাম্বার হলেই হবে, সেটা সেটা প্লাস হোক আর মাইনাস হোক, যাই হোক না কেন, ঠিক আছে? মাথার উপর দিয়ে যায় কেন? মাথার ভিতরে একটু ঢুকায় না ভাইয়া, একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলে হচ্ছে ইনশাআল্লাহ তোমার মাথার ভিতর দিয়ে যাবে। সাউন্ড কম হচ্ছে, সাউন্ড কম হচ্ছে, সাউন্ড কম হচ্ছে না? তোমার একটু সাউন্ডটা একটু চেক করো তো, সবার কি সাউন্ড কম লাগতেছে কিনা? সবার কি সাউন্ড কম লাগতেছে কিনা একটু চেক করে তো আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা, এরপর তারপরের প্রবলেম, tan ইনভার্স x এর রেঞ্জ কোনটা? tan ইনভার্স x এর রেঞ্জ কি কি হতে পারে না বলো তো? tan ইনভার্স x এর রেঞ্জ কি হতে পারে না? দেখো -π/2 কি হতে পারবে tan এর মান? হতে পারবে না। তাহলে কোনটা? π/2 হতে পারবে? হতে পারবে না। কারণ আমি বলছিলাম কি বলতো, tan π/2 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। সো অসংজ্ঞায়িত কোনো ভ্যালুকে আমরা এখানে ইনপুট করব না, যেটা আমাদের সংজ্ঞায় মানতেছে না, ম্যাথের সংজ্ঞায় মানতেছে না। tan ইনভার্স x এর রেঞ্জ কত বলো তো? -π/2 থেকে π/2 পর্যন্ত, ঠিক আছে? -π/2 থেকে π/2 পর্যন্ত, -π/2 থেকে π/2 পর্যন্ত। ওকে, সাউন্ড ওকে, সাউন্ড ওকে, সবার ওকে ওকে ওকে। 96 এর হচ্ছে ডি অ্যানসার করেছে যারা যারা, তারা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করতেছি তাদেরকে অবশ্যই। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ওকে ওকে ওকে। তোমরা হচ্ছে আরেকবার হচ্ছে তোমার ফ্রেন্ডদের কাছে একটু পাঠিয়ে দিও, লিংকটা পাঠিয়ে দিও, যাতে করে আরো সবাই যুক্ত হতে পারে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। তারপরে প্রবলেম আমরা সলভ করবো আমরা। 98 নাম্বার প্রবলেম, sin ইনভার্স x এর ডোমেইন কত? তো sin ইনভার্স x এর ডোমেইন কত হবে বলো তো? cos ইনভার্স x এর ডোমেইন যা, sin ইনভার্স x এর ডোমেইন আসলে তাই। মানে আমি এখানে কি কি ইনপুট করতে পারবো? আমি চাইলে এখানে -1 ইনপুট করতে পারবো, +1 ইনপুট করতে পারবো। তাহলে আমাদের অ্যানসার কোনটা বলো তো ভাইয়া? গ। আর ওই পিডিএফ ওই স্লাইডের মধ্যে তো আছে সবকিছু একবারে। সেটা তোমাদের মুখস্থ থাকলে কিন্তু আরো তাড়াতাড়ি হবে, ঠিক আছে? মুখস্থ থাকলে কিন্তু এগুলো আরো তাড়াতাড়ি হবে। ওকে ওকে, তারপর f of x equals to sin x এর মুখ্য সমাধান নিচের কোনটা? এখন আমাকে বলো তো, সমাধানের মাধ্যমে আসলে আমরা কি বের করি? আউটপুট বের করি না? তাহলে আমাদের রেঞ্জটা কি আসলে? এক প্রকার সমাধান না? রেঞ্জকে তো আমি আউটপুট বলতেছিলাম, ইনপুট দেওয়ার পরে আউটপুট বের করতেছিলাম। তাহলে এখানে সমাধান, মুখ্য সমাধান বলতে আসলে কি বোঝাচ্ছে বলো তো? রেঞ্জ কি সেটা আমাদের বের করতে বলছে। তো sin x এর রেঞ্জ আমাদের কি কি হতে পারে? বুঝতে পারলাম। sin x এর রেঞ্জ, এখানে কিন্তু sin ইনভার্স x এর রেঞ্জ বের করতে বলে নাই, বরং বলছে যে sin x এর রেঞ্জটা আসলে কি সেটা বের করতে বলছে। তাহলে কোনটা হবে? sin x এর মান কি কি আসতে পারে? sin x এর মান কি -1 আসতে পারে? অবশ্যই আসতে পারে। +1 আসতে পারে? অবশ্যই আসতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের গ নাম্বার অ্যানসার হবে না? বুঝতে পারছি? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কিন্তু বুঝায় যে -1 ইনক্লুডেড, +1 ইনক্লুডেড। এখানে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বুঝায় -1 থেকে +1 এর মাঝখানে যে কোনো সংখ্যা হতে পারে, বাট এরা হবে না। বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে ওকে। আর 98 97 নম্বরের এ। তারপর sin ইনভার্স x এর মুখ্য মানের সীমা নিচের কোনটা? sin ইনভার্স x এর
মুখ্য মানের সীমা নিচের কোনটা? তো দেখো ইংরেজিতে আমরা বলি হচ্ছে এটাকে রেঞ্জ, বাংলায় এখানে বলতেছে হচ্ছে সীমা। তাহলে এটা আসলে সীমা বলতে আসলে কি বোঝাচ্ছে? সীমা নামে কোনো মেয়ে না, সীমা বলতে আসলে এখানে রেঞ্জ কি বোঝানো হচ্ছে? সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ তাহলে কি হবে? সাইন ইনভার্স এক্স এর মান কি π/2 হইতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ পারে। -π/2 কি হইতে পারে? উত্তর হচ্ছে যে হ্যাঁ পারে। তাহলে গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে, দুইটাই আমাদের হইতে পারে এটা, তাই না? রেঞ্জ আমাদের -π/2 থেকে কোন পর্যন্ত? π/2 পর্যন্ত হবে। বুঝতে পারছি? জান্নাতুল ফেরদাউস বলতেছে 97 নাম্বারটা আবার একটু বুঝান। 97 নাম্বার আমি তো অনেক পিছনে ফালাই থুই আসছি 97 নাম্বারকে। tan ইনভার্স এক্স এর রেঞ্জটা আসলে কি? tan ইনভার্স এক্স এর রেঞ্জটা কি আসলে? আমি কি বলতে চাচ্ছি যে এখানে আমি যা কিছু ইনপুট করব, আউটপুট যা যা আসবে সেগুলোকে আমরা রেঞ্জ বলি। তাহলে tan ইনভার্স এক্স এর রেঞ্জ দেখো এই π/2 হইতে পারে না আর -π/2 হতে পারে না। কেন? কারণ আমি জানি যে tan এর মধ্যে যদি আমি π/2 ইনপুট করি মানে tan π/2 মানটা হচ্ছে অসংজ্ঞায়িত। বুঝতে পারছো? সেটা আমার সংজ্ঞায়িত না, এই কারণে এটা কি হতে পারবে না বলো তো? এই π/2 হইতে পারবে না, -π/2 হইতে পারবে না, এটা তার রেঞ্জ। মনে রাখো ভাই, মুখস্থ করে রাখো। এখন তো তোমাদের ডোমেন রেঞ্জ পড়ানোর নাই যে তোমার টাইম নেই, কারণ এটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই, বাট কোশ্চেন যেহেতু আসে এগুলোর, সো এই জন্য আর কি বলে দেওয়া। তারপর 101 নাম্বারটা, cos ইনভার্স -1/2 এর মুখ্য মান কত? cos ইনভার্স -1/2 এর মুখ্য মান কত? cos ইনভার্স -1/2 এর মুখ্য মান কত? এটা বের করতে হবে। cos ইনভার্স -1 এর মুখ্য মান কত? ওকে, খেয়াল করো, আমরা জানি, আমরা একটা বৈশিষ্ট্য শিখে আসছি না যে কি cos ইনভার্স -x, এটা মানে হচ্ছে π - cos ইনভার্স x, ঠিক কিনা বলো? তাহলে এখানে আছে cos ইনভার্স -1/2, x এর জায়গায় খালি হাফ আছে, তো এটাকে আমি লিখতে পারবো cos ইনভার্স -1/2 ইকুয়াল টু লেখা যায় π - cos ইনভার্স হাফ, রাইট? তাহলে এখানে আমাদের পাই তো অলরেডি আছে, আর cos ইনভার্স হাফ এটা মানে কত? cos 60 ডিগ্রি মানে হচ্ছে আমাদের হাফ, তাহলে 60 ডিগ্রিকে লেখা যায় কত? π/3 লেখা যায়। তো এটাকে লিখতে পারবো কত বলো তো? 2π/3 লিখতে পারবো। বুঝা গেছে? তাহলে মুখ্য মান কত হবে বলো তো? 2π/3। 2π/3 মানে হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে cos ইনভার্স হাফের মুখ্য মান হচ্ছে আমাদের 120 ডিগ্রি। 120 ডিগ্রি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, এটা কি তোমরা বুঝতে পারছো? এটা কি তোমরা বুঝতে পারছো ভাইয়া? তারপরে 102 নাম্বারটা, সাইন থেটা প্লাস cos থেটার বৃহত্তম মানটা আসলে কত? সাইন থেটা প্লাস cos থেটার বৃহত্তম মানটা আসলে কত? এখন এই যে বৃহত্তম মান আর ক্ষুদ্রতম মান আমরা কিসের মাধ্যমে বের করি বলতো? ওই যে মনে পড়ে আমার হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের মধ্যে ওই যে গুরুমান আর লঘুমান ছিল, হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে তোমার বৃহত্তম মান। গুরুমানটা হচ্ছে বৃহত্তম মান, লঘুমানটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম মান। বের করার প্রসিডিউরটা কি তোমাদের মনে আছে? আমরা কি করতাম? যে কোনো একটা ফাংশন f অফ x এর সবার আগে আমরা তার ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধি বিন্দু সেগুলো আমরা বের করতাম। মানে আমি একবার ডিফারেন্সিয়েশন করতাম, করার পরে সেটাকে আমি 0 ধরতাম, 0 ধরে x এর একটা ভ্যালু বের করতাম। এরপরে ওই x এর ওই ভ্যালুতে ফাংশনের মানটা কি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন সেটা বোঝার জন্য কি করতাম? আমি এটাকে আরো একবার ডিফারেন্সিয়েশন করতাম। আরো একবার ডিফারেন্সিয়েশন করার পরে এরপরে যদি সেটা আমাদের হচ্ছে লেস দেন 0 হয়, সেক্ষেত্রে আমরা বলতাম যে সেটা গুরুমান আছে, আর গ্রেটার দেন 0 সেটা লঘুমান আছে, রাইট? ওকে ওকে, তাহলে এবার আমাকে বলো যে আমার সাইন থেটা প্লাস cos থেটা এটা একটা আমাদের ফাংশন, এই ফাংশনের বৃহত্তম মান কত সেটা আমাকে বের করা লাগবে। এটা আমরা কেমন করে বের করব? আমরা করব কি যে সিম্পল, সবার আগে এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে y ইকুয়াল টু লেখা যাবে দেখো সাইন থেটা প্লাস হচ্ছে আমাদের cos থেটা। এটাকে আমি কি করব? জাস্ট একবার করে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। সো ডিফারেন্সিয়েশন করলে আসলে কত হবে? y প্রাইম ইকুয়াল টু লেখা যাচ্ছে আমাদের cos থেটা মাইনাস হচ্ছে আমাদের সাইন থেটা। নিয়ম হচ্ছে যে একবার ডিফারেন্সিয়েশন করার পর সেই জিনিসটাকে 0 ধরা। সো আমি নিয়ম অনুযায়ী এটাকে হচ্ছে 0 ধরে ফেললাম, 0 ধরে ফেললাম। এটা বিস্তারিত কিন্তু তোমাদের সাব্বির ভাই তোমাদের ক্লাসের মধ্যে এটা খুব ভালো করে পড়াই দিবে ইনশাআল্লাহ। সো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? তাহলে এইখানে আমরা কত পাবো বলো তো? এখানে আমি লিখতে পারবো না যে cos থেটা ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে আমাদের sin থেটা, রাইট? বা আমরা এখান থেকে লিখতে পারি বলো tan থেটা, এই যে cos থেটা ভাগ করে দিলাম, ইকুয়ালস লেখা যাবে হচ্ছে 1। tan কত ডিগ্রির মান? 1। tan হচ্ছে আমাদের 45 ডিগ্রি বা π/4 এর মানটা হচ্ছে আমাদের 1। তাহলে থেটা ইকুয়ালস টু π/4, এখান থেকে থেটা ইকুয়ালস টু π/4 আসলো। এর মাধ্যমে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি বলো তো? ওই একবার ডিফারেন্সিয়েশন করে 0 ধরলে আমরা আসলে ওখান থেকে x এর যে ভ্যালুগুলো আছে না, সেই x এর ভ্যালুগুলো আসলে বের করতে পারি। বুঝতে পারছো? মানে x এর কোন মানের জন্য সেটা বৃহত্তম, কোন মানের জন্য সর্বনিম্ন, ওইটা আমরা বের করতে পারি। সো এখান থেকে যে আমি একবার ডিফারেন্সিয়েশন করে 0 পাইলাম, এখান থেকে আসলে কি বের করতে পারলাম জানো? যে থেটার কোন মানের জন্য হচ্ছে এই ফাংশনটা বৃহত্তম হবে অথবা ক্ষুদ্রতম হবে। বুঝতে পারছি? সো আমি থেটার মানটা পেয়ে গেছি অলরেডি। এই থেটার মানটা জাস্ট হচ্ছে এই ফাংশনের মধ্যে বসাই দিলে আমাদের বৃহত্তম মানটা চলে আসবে। বুঝতে পারছি? তো sin π/4 এর মানটা যদি আমি এখানে ইনপুট করে দিই, তাহলে কত আসবে আসলে? sin π/4 প্লাস হচ্ছে আমাদের cos π/4। তো sin π/4 এর মান হচ্ছে আমাদের 1/√2, cos π/4 এর মান হচ্ছে আমাদের 1/√2। সো দুইটার 1/√2 কে লিখলে আমি এটাকে লিখতে পারবো আদর করে 2/√2। আর এই √2 সাথে যদি 2 এখান থেকে কাটি, তাহলে এখানে লেখা যায় শুধু √2। তাহলে অ্যানসারটা কত বলতো ভাইয়া? খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারছি? খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, 101 এর হচ্ছে ডি। হ্যাঁ হ্যাঁ, 101 এর তো অবশ্যই ডি, 101 এর অবশ্যই ডি। ওকে, 102 নাম্বার, এটা কি তোমরা আসলে বুঝতে পারছো ভাইয়া? এটা কি তোমরা সবাই বুঝতে পারতেছো? এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? একটু জানাও, একটু জানাও, তোমরা কি এটা বুঝতে পারছো? 102 এর সি বলছে কাজী আবু বকর। না ভাইয়া, 102 এর সি না, 102 এর হচ্ছে 2, ঠিক আছে? 102 এর হচ্ছে 2। এখন এখন এরপরে 103 নাম্বার যে প্রবলেমটা, 103 নাম্বার প্রবলেমে আমাদের এখানে কি বলেছে দেখো,
কোসেক স্কোয়ার tan ইনভার্স হাফ মাইনাস সেক স্কোয়ার কট ইনভার্স 3 এর মান নিচের কোনটা, এটা তোমাকে বের করতে হবে। দেখো আমার এখানে আছে হচ্ছে tan ইনভার্স, সামনে আছে হচ্ছে আমাদের কোসেক স্কোয়ার। তোমাকে কি করতে হবে জানো? সিম্পল, tan ইনভার্স কে জাস্ট হচ্ছে কোসেক ইনভার্সে কনভার্ট করা লাগবে। একই রকম ভাবে এখানে কট ইনভার্স আছে, এখানে আমাদের সেক আছে। সো আমি কট ইনভার্সকে চেষ্টা করব যে সেক ইনভার্সে কনভার্ট করতে। কনভার্ট করলে কিন্তু কেটে যাবে, কেন? কারণ আমরা জানি আসলে যে আমার এখানে tan আর হচ্ছে tan ইনভার্স এরা পরস্পর তো অপোজিট, তো এটা কেটে যাবে। কেটে গেলে এখানে যে থিটাটা থাকবে সেই থিটাটা পড়ে থাকে। আসলে একটু ডিস্টার্ব দিচ্ছে বোর্ডটা, ব্যাপার না। জাস্ট এখানে এই যে থিটাটা পড়ে থাকবে, সো tan ইনভার্স এখানে কাটা চলে যাবে, শুধুমাত্র থিটাটা পড়ে থাকবে। সো আমার এটা কিন্তু একটা টার্গেট থাকবে যে tan ইনভার্স এখানে আছে, সামনে আমরা চেক করব এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে যে এখানে আমরা সবসময় tan বানানোর চেষ্টা করব। ঠিক আছে, এখানে যা থাকবে এটা তাই বানানোর চেষ্টা করবো। এখানে কোসেক আছে, সো এটাকে আমরা কোসেক বানানোর চেষ্টা করবো। ঠিক আছে, সো এখানে tan ইনভার্স হাফ আছে, সো tan ইনভার্স হাফকে আমি কি বলতে পারি? একটা সমকোণী ত্রিভুজ তোমরা মনে মনে চিন্তা করে নিবা। tan থিটা মানে কি লেখা যায়? লম্ব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ভূমি, রাইট? তো লম্বের মান হচ্ছে আমাদের 1 আর ভূমির মানটা হচ্ছে আমাদের 2। অতিভুজটা কি হবে? জাস্ট পিথাগোরাস ল অ্যাপ্লাই করলে তো হয়ে যাচ্ছে। সো 2 স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 1 স্কয়ার করলে কত আসছে? এটা 5 আসবে, √5, রাইট? বুঝা গেছে? সো এবার আমি যদি চাই যে এটাকে আমি tan ইনভার্স থেকে আমি কোসেক ইনভার্স x এ কনভার্ট করব, সো কোসেক থিটার মান কি আসলে? অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে আমি এখানে কোসেক ইনভার্স x লিখতে পারবো আসলে অতিভুজ বাই লম্ব। অতিভুজের মান কত? √5 আর লম্বের মান হচ্ছে আমাদের 1। এই অ্যাঙ্গেলটা আমি ধরে দিলাম হচ্ছে থিটা, তাহলে √5 বাই হচ্ছে আমাদের 1। বুঝা গেছে এই কনভার্সনটা? তো আমি একটু মুছে দিই, এটা তোমার মনে মনে করে ফেলতে পারবো বা খাতার একটা কোণে করলেই হবে। তাহলে এটাকে লেখা যাচ্ছে যে কোসেক স্কয়ার ইনটু এটাকে লিখতে পারবো আমরা কোসেক ইনভার্স √5। ঠিক আছে, দেন মাইনাস এটা থাকতেছে আমাদের সেক স্কয়ারের মধ্যে থাকলো। আমরা এই যে কট ইনভার্স √3 আসছে না, এটাকে আমরা চেষ্টা করবো সেকে কনভার্ট করার জন্য। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ তোমরা ড্র করে ফেললা, মনে করো যে এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে আমরা জানি কট থিটা মানে লেখা যায় ভূমি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের লম্ব। তাহলে ভূমির মান তো √3, লম্বের মান হচ্ছে আমাদের 1, অতিভুজটা আমার লাগবে। সো অতিভুজটা যদি বের করতে যাই তাহলে কত হবে বলো তো? এটা 3 প্লাস হচ্ছে 1 যোগ করে দিলে 4, 4 কে রুট করলে আমাদের आंसर চলে আসবে হচ্ছে 2। এখন আমি যদি চাই যে এটাকে সেকে কনভার্ট করব, অর্থাৎ থিটার মানটা সেকে কনভার্ট করব, সেক্ষেত্রে কি লেখা যায় বলো তো? সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে 2 আর ভূমির মান হচ্ছে √3। সো আমি এখানে সেককে কনভার্ট করতে গেলে সেক ইনভার্স এটাকে লেখা যাবে 2/√3। বুঝা গেছে? বুঝতে পারছি আশা করি সবাই। ঠিক আছে, এর পরের লাইনে আমাকে কি করতে হবে বলো তো? এখানে তো আমাদের কোসেক আছে, এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি যে কোসেক ইনটু কোসেক ইনভার্স √5 তার উপরে হচ্ছে আমাদের হোল স্কয়ার মাইনাস এখানে থাকতেছে কত? সেক ইনটু সেক ইনভার্স 2/√3 তার উপরে হচ্ছে আমাদের হোল স্কয়ার। তো এবার দেখো কোসেক এবং কোসেক ইনভার্স এই দুটো হচ্ছে আমাদের কাটা চলে গেল। এখানে √5 আছে, √5 এর উপরে স্কয়ার আছে, স্কয়ার করলে হয়ে যাবে আমাদের শুধুমাত্র 5। সেক এবং সেকটা হচ্ছে আমাদের কাটা আছে হচ্ছে 2/√3, এটাকে স্কয়ার করে ফেলে হয়ে যাবে হচ্ছে আমাদের 4/3। সো এবার দেখো তো লসাগু করো, 3 5 15, 15 থেকে তুমি যদি 4 বাদ দাও তাহলে কত হবে? 11। সো 11/3 আমাদের অ্যান্সার। এই প্রবলেমগুলো কি তোমরা বুঝতে পারছো ভাইয়া? এই কনভার্সনটা আসলে আমাদের মেইন। এই যে একটা সমকোণী ত্রিভুজ ড্র করে জাস্ট tan থেকে হচ্ছে আমাদের এখানে কোসেকে কনভার্ট করা লাগবে, কট থেকে এখানে সেকে কনভার্ট করা লাগবে, এগুলো হচ্ছে আমাদের মেইন। খুবই সহজ অঙ্ক এবং আশা করি তোমরা হচ্ছে সবাই এগুলো পারো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এগুলো হচ্ছে আমাদের পারো। ওকে ওকে ওকে, তারপরের প্রবলেম একই রকম একটা প্রবলেম। দেখো সেক স্কয়ার tan ইনভার্স 5 আছে। সো এখানে আমরা কি করব? একটা মনে মনে একটা সমকোণী ত্রিভুজ ড্র করে ফেলবো। tan ইনভার্স 5 আছে, সো এখানে আমাদের 5টা হচ্ছে লম্ব, ভূমিটা হচ্ছে আমাদের 1। তাহলে অতিভুজটা আসলে কত হবে? 25 + 1 = হবে হচ্ছে আমাদের 26, অর্থাৎ √26। বুঝতে পারছি? আর হচ্ছে এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ ড্র করা লাগবে। সো আমি এটার জন্য একটা ড্র করে ফেললাম, একটা সমকোণী ত্রিভুজ ড্র করে ফেললাম যেখানে আছে সেক ইনভার্স 2। আমরা জানি সেক ইনভার্স 2 মানে কি? মানে সেক মানে কি? অতিভুজ বাই ভূমি, রাইট? সো অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজের মান 2 আর ভূমির মানটা হচ্ছে আমাদের 1। তাহলে এটার মান কত হবে? এটাও লেখা যাবে 2 স্কয়ার - 1 স্কয়ার, জাস্ট পিথাগোরাস ল অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। সো এটা কত লেখা যায়? 4 থেকে 1 বাদ যাবে, তাহলে 3 হবে। এটা মানে হচ্ছে আমাদের √3। বুঝতে পারছি? এখন আমাকে দেখো tan এর আগে সেক আছে, সুতরাং আমি tan ইনভার্সকে সেকে কনভার্ট করার চেষ্টা করব। তো এটাকে লেখা যায় তাহলে এটা হচ্ছে আমাদের সেক স্কয়ার, তো অলরেডি আছে, একবারে লিখবো আমরা। সো এখানে লেখা যাচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের সেক ইনভার্স tan ইনভার্স 5 কে আমি যদি সেক ইনভার্সে কনভার্ট করতে চাই কি লেখা যাবে? সেক মানে হচ্ছে আমাদের অতিভুজ বাই ভূমি, অতিভুজের মান √26। সো আমি এখানে √26 লিখবো। দেন ভূমির মান তো 1 লেখা লাগলো না, সো এটাকে এভাবে করে লিখলাম। প্লাস এর পরেরটা আমি এটা মুছে দিচ্ছি, তাহলে এটা মতো লাগতেছে না, শেষ, এটা কাজ শেষ। দেন এবার এটাকে যদি আমি লিখতে চাই, এটা হচ্ছে আমাদের tan থাকলো ইনটু এই সেক ইনভার্স যেটা আছে ওটাকে যদি আমি tan ইনভার্সে কনভার্ট করতে চাই কি লেখা যাবে? লম্ব ডিভাইডেড বাই আমাদের ভূমি না? তাহলে এটাকে আমি লিখতে পারবো এরকম যে tan ইনভার্স লম্বের মান হচ্ছে √3, সো √3, ভূমির মান হচ্ছে আমাদের 1, সো এটা আমাদের লেখা লাগলো না। এর উপর হচ্ছে আমাদের স্কয়ার। এখন খেয়াল করো যে সেক আর সেক ইনভার্স তো আমাদের কাটা চলে গেল, √26 এর উপর একটা স্কয়ার আছে, সো এটা √26 থাকবে, প্লাস tan আর tan ইনভার্সটা আমাদের কাটা চলে গেল। সো যেটা আমাদের কি বলে এটাকে, এই যে √3 যেটা আছে এটার উপর যদি স্কয়ার হয় তাহলে শুধুমাত্র 3 পড়ে থাকবে। তো 26 আর 3 যোগ করলে কত হবে? আমাদের 29 হবে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? এই প্রবলেমটা কি তোমরা বুঝতে পারছো? এই প্রবলেমটা কি তোমরা আসলে বুঝতে পারছো বলো তো? এই প্রবলেমটা কি তোমরা আসলে বুঝতে পারছো বলো তো ভাইয়া? ভাইয়া বুঝতে পারছো? এটা মানছে আমাদের 29 হবে। খেয়াল করো ভাইয়ারা তোমরা যারা মনোযোগ দিয়ে এখন যারা হচ্ছে কি আমাদের এখানে অ্যাটেন্ড করে আসো 58 জন, তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, বুঝছো? সো ক্লাসের বাইরে অন্য কোনো কিছু করা দরকার নেই। অন্য কোনো কিছু করে সময় নষ্ট করলে তো তোমাদেরই আসলে লস, রাইট? সো অন্য কোনো কিছু তুমি কেন করবা? বুঝতে পারছো? সো অন্য কোনো কিছু তুমি কেন করবা? তোমার তো আসলে সময় লস হবে না। আর এখানে তো এখন তো তোমার হচ্ছে কয়দিন পরেই। হ্যাঁ ভাইয়া, এই ক্লাসে শুধুমাত্র এমসিকিউ করানো হবে। আজকে এমসিকিউ সবগুলো করানো হবে, সবগুলো চ্যাপ্টারে কমপ্লিট করে দেওয়া হবে। তো মনোযোগ দিয়ে ক্লাস করো। এমসিকিউ ক্লাস করা শেষ হইলে দেন হচ্ছে গিয়ে যে আমার
আমরা হচ্ছে রিটেন ক্লাসের দিকে যাব, ঠিক আছে? আচ্ছা, তারপরে 105 নাম্বারটা খেয়াল করো তো। এখানে আমাদের বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু কোসেক ইন্টু কট ইনভার্স এক্স একটা ত্রিকোণমিতিক ফাংশন হলে এফ অফ 2 এর মানটা আসলে আমাদের কত হবে। খেয়াল করো তো, আমার কাছে দেওয়া আছে যে এখানে এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে আমাদের কোসেক এক্স, কোসেক কোসেক ইন্টু কট ইনভার্স এক্স। আমাকে বের করতে হবে কি জানো, আমাকে বের করতে হবে হচ্ছে এফ অফ 2 এর মান কত। এফ অফ এক্স এর মান যদি এত হয়, এফ অফ 2 মানে কি দেখো তো, এক্স কে আমি সাবস্টিটিউট করে 2 বসাই দিছি না, তাহলে এখানে কি লেখা যাবে আসলে, এখানে লেখা যাচ্ছে আমাদের কোসেক ইন্টু এটাকে লেখা যাবে কট ইনভার্স হচ্ছে আমাদের 2, রাইট কিনা? এখানে ইনভার্স আছে কটের, সামনে আছে হচ্ছে কোসেক। সো আমি চেষ্টা করবো এই কট ইনভার্স কে কোসেকে কনভার্ট করতে, যাতে করে সেটা কেটে চলে যায়। তো সেই উদ্দেশ্যেই আমি একটা সমকোণী ত্রিভুজ আল্লাহর রাস্তায় ড্র করে ফেললাম। কট থিটা মানে লেখা যায় হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। তো এখানে আমাদের 2 মানে হচ্ছে ভূমি, লম্বের মানটা হচ্ছে আমাদের 1, তাহলে অতিভুজের মানটা অবশ্যই অবশ্যই √5 হবে, এটা তো কোনো সন্দেহই নাই। তাহলে আমি যদি এবার কোসেকে কনভার্ট করতে চাই, কোসেক মানে লেখা যায় অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে লম্ব। এই সব জিনিসগুলো আশা করি তোমরা জেনে আসছো, নাহলে তো আসলে ইন্টারমিডিয়েটে পড়তে আসতো না, রাইট? আর কদিন পর তো পরীক্ষা, এগুলো তোমরা জানো আসলে। তো আমি যদি এবার কোসেকে কনভার্ট করতে যাই, তাহলে এটা কত হবে, কোসেক ইন্টু এটাকে লেখা যাবে কোসেক ইনভার্স √5। কনভার্সনটা অতিভুজ বাই লম্ব, কোসেক কোসেক টাকা চলে গেল, পরে থাকলো কেবল তো √5 পরে থাকলো। এফ অফ 2 এর মান তাহলে আমাদের কি দাঁড়াইলো, √5 দাঁড়াইলো। সো এইটা হচ্ছে আমাদের ক নাম্বার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? বুঝতে পারছি? আমরা সবাই কি বুঝতে পেরেছি? তোমরা সবাই কি বুঝতে পারছো ভাইরা? তাহলে তারপরে 106 নাম্বারটা কি বলছে দেখো তো, cos ইনভার্স cos মাইনাস পাই বাই 3 এটার মানটা আসলে কত হবে। cos মাইনাস পাই বাই 3 এটার ভ্যালুটা আসলে কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো তোমরা যারা জানো না তাদেরকে আমি একটু মনে করে দিই, জানো না কেন, তোমরা সবাই আসলে জানো, তোমরা সবাই মানে অত্যাধিক মেধাবী স্টুডেন্ট, সবাই ভালো ভালো স্টুডেন্ট, ভালো ভালো প্রতিষ্ঠানে পড়ো এবং ইনশাআল্লাহ ভালো মানুষ হবা, সবাই ভালো মানুষ এবং অনেক বড় মানুষ হবা ইনশাআল্লাহ, এই প্রত্যাশাই আমরা করি। তো তোমাদের যাদের আসলে মনে আছে যে cos মাইনাস আলফা, cos মাইনাস আলফা এটাকে কিন্তু আমরা চাইলে শুধু cos আলফা লিখতে পারবো, রাইট? এই বৈশিষ্ট্য তোমাদের মনে আছে, তাই না? ওই আমরা ছোটকালে একটু মজা ছলে আর কি পড়তাম না, যে কজ আর সেক হচ্ছে কি করে, মাইনাসটাকে খায় ফেলে। সো ওইরকম আর কি, যে এখানে কজ মাইনাস আলফা মানে শুধুমাত্র আমি লিখতে পারবো হচ্ছে কজ আলফা। বুঝতে পারছো? তাহলে দেখো তো এখানে আছে কস মাইনাস পাই বাই 3, এই জিনিসটাকে আমি কি লিখতে পারবো, কস পাই বাই 3 লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। তো এটা তাহলে কি পড়ে থাকলো, কস ইনভার্স কস পাই বাই 3, কস এবং কস ইনভার্স হচ্ছে কাটা চলে গেল, তাহলে পড়ে থাকলো শুধুমাত্র পাই বাই 3। তাহলে অ্যান্সারটা আমাদের কি দাঁড়াবে, পাই বাই 3। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? এটা কিন্তু বরিশাল বোর্ড 2023 সালে আসছে, বরিশাল বোর্ড 2023 সালে আসছে, বরিশাল বোর্ড 2023 সালে আসছে। ভাইরা বুঝতে পারছো? ওকে, দেন 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 107 নাম্বারটা খেয়াল করো তো। এখানে একটা ফর্মুলার কথা বলে দিছে, তোমরা এই ফর্মুলাকে দেখছো না? আমি কিন্তু একটা স্লাইডের মধ্যে সবগুলো ফর্মুলা দেখাই দিছিলাম, ওটার মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড ছিল যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু হচ্ছে কত। এখন তোমরা নরমালি আসলে কি জানো যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এইটার মানে হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস xy। এই ফর্মুলাটা কিন্তু অনেক বেশি পপুলার, রাইট? তো তোমরা কিন্তু এইটাই জানো। এখন দেখো তো, এটা তো জানো, এটা তো সঠিক একটা ফর্মুলা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমরা একটা জিনিস মিস করে যাও। কি মিস করে যাও? এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল যখন আমার এক্স ওয়াই এর মানটা 1 থেকে ছোট হবে। আমরা বুঝতে পারছি কিনা? যখন আমার এক্স ওয়াই এর মানটা 1 থেকে যখন ছোট হবে, তখন হচ্ছে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। বাট এখানে দেখো তো শর্ত কি বলে দিচ্ছে, যদি এক্স ওয়াই এর মান 1 থেকে বড় হয় তাহলে আসলে কোনটা সঠিক। এক্স ওয়াই এর মান যদি আমাদের 1 থেকে বড় হয়, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হচ্ছে এইটা। অর্থাৎ তখন তখন যদি আমার এক্স ওয়াই এর মান 1 থেকে বড় হয়, তাহলে ফর্মুলা এখানে জাস্ট হচ্ছে একটা প্লাস পাই হবে। কারা কারা জানতা বলো তো এটা আগে থেকে? কারা কারা জানতা? তাহলে অপশনগুলো একটু চেক করো তো। এই ক নাম্বারের জন্য যে অপশনটা ছিল, এটা তাহলে কখনকার জন্য প্রযোজ্য, যখন আমার এক্স ওয়াই এর মানটা 1 থেকে ছোট হবে। এটা কখন প্রযোজ্য, যখন আমার এক্স ওয়াই এর মানটা 1 থেকে বড় হবে। এইটা তাহলে কখন প্রযোজ্য? এগুলো হচ্ছে কি আপাতত জানা লাগবে না, জাস্ট ক নাম্বার আর গ নাম্বারটা জানলে আমাদের হবে। বুঝতে পারছি? বুঝতে পারতেছি ভাইয়া? বুঝতে পারতেছি, জি ভাই, বুঝছি। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে, তারপর 108 নাম্বারটা কি বলছে দেখো তো, cos ইনটু sin ইনভার্স x এর মান কত। এই প্রবলেম তো একবারই সহজ। এই দেখো, যখনই দেখবা যে এরকম দুজন জোড়ায় জোড়ায় আছে, গুণাকারে মানে গুণের মতো করে আছে আর কি, একজনের পিছনে আরেকজন আছে, সেক্ষেত্রে কি করবো জানো, ইনভার্সটাকে আসলে ভাঙাবো এইটার রেসপেক্টে। এখানে কজ আছে বলে আমি এখানেও কজে ভাঙানোর চেষ্টা করবো। তো আমি একটা সমকোণী ত্রিভুজ ড্র করে ফেলি। এখানে যদি সাইন আছে, তো সাইন মানে লেখা যায় লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্বের মান তো হচ্ছে x, অতিভুজের মান হচ্ছে আমাদের 1, তাহলে ভূমির মানটা আসলে কত হবে, 1 মাইনাস হচ্ছে আমাদের x স্কয়ার আসবে। আমি যদি এবার কজে কনভার্ট করতে চাই, তাহলে কজ মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, রাইট? তাহলে এখানে কত লেখা যায়, এখানে লেখা যায় cos ইনটু এইটাকে লিখতে পারবো হচ্ছে আমাদের cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার। ভূমি হচ্ছে এত লিখলাম, অতিভুজের মান 1 তো লেখাই লাগলো না। cos ইনভার্স এবং cos হচ্ছে আমাদের কাটাকাটি, এবং হচ্ছে 1 মাইনাস x স্কয়ার। শুধু পড়ে থাকলো হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, এতিমের মতো, এবং এই এতিম জিনিসটাই হচ্ছে আমার অ্যান্সার।
লাইভে মানুষ কম দেখা যাচ্ছে আজকে, হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা একটু আর্লি শুরু করছি তো হয়তো এই কারণে হচ্ছে লাইভে মানুষটা আসলে কম, অথবা আজকে আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হয়েছে, তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা আমি জানি না আসলে। হয়তো বা সবাই হচ্ছে কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। দেন 109 নাম্বারটা, টেন ইন্টু সাইন ইনভার্স হাফের মান কত? টেন ইন্টু সাইন ইনভার্স হাফের মান কত? এটা কিন্তু খুব সহজ একটা প্রবলেম ভাই। এই প্রবলেমগুলো সবগুলো কিন্তু তুমি হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে একদম চুটকিতে সলভ করে ফেলতে পারবা। এখন তোমরা যদি আসলে মনে প্রাণে চাও যে ভাইয়া আপনি হচ্ছে যে আমাদেরকে ক্যালকুলেটরের কিছু টিপস এন্ড ট্রিক্স শিখাই দেন, তাহলে অবশ্যই ভাইয়া এটার জন্য একটা ডেডিকেটেডলি আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা হচ্ছে আমাদের কাছে কি কি চাচ্ছ। তোমরা যা চাবে আমরা সেই অনুযায়ী কাজ করবো, তোমাদের যতগুলো ডিমান্ড আছে সবগুলো হচ্ছে আমরা পূরণ করার চেষ্টা করবো। ঠিক আছে, এই প্রবলেমটা একটু করো তো। ঢাকা বোর্ড 2021 সালে আসছে, সো নর্মালি ঢাকা বোর্ডের কোয়েশ্চেনগুলো অনেক ইজি হয় আসলে। সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফের মান কত? বলো তো, 30 ডিগ্রি মান না? তো সাইন ইনভার্স হাফ মানে 30 ডিগ্রি, তুমি মুখে মুখে বলতে পারো। সাইন ইনভার্স হাফের মান যেহেতু 30 ডিগ্রি, তাহলে এইটুকু আমি লিখতে পারবো আসলে π/6, রাইট? তাহলে এটা কত থাকে আসলে, tan π/6 বা tan 30 ডিগ্রি না? তো tan 30 ডিগ্রির মান কত বলো তো? 1/√3 না? তো এটা তো আমাদের অ্যান্সার, 1/√3। এইভাবে একটা করতে পারো। আরেকটা আমি কি বলছি বলো তো, এখানে সাইন ইনভার্স আছে, এখানে tan আছে, তাহলে এই সাইন ইনভার্সকে চেষ্টা করবো এই tan ইনভার্সে কনভার্ট করতে, কারণ ইনভার্স আর হচ্ছে ওইটা কিন্তু কাটাকাটি চলে যাবে, মোকাবেলা। ঠিক আছে, কাটাকাটিকে আমরা কিন্তু ম্যাথমেটিক্সের ভাষায় হচ্ছে কি বলি, মোকাবেলা বলি, মোকাবেলা। ওকে ওকে ওকে। তারপরে প্রবলেম 110 নাম্বারটা, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম ভাইয়ারা, ভাইয়া আপুরা, তোমরা যারা হচ্ছে আমার ভয়েসটা শুনতে পারতেছো, এই প্রবলেমের দিকে একটু তোমরা একটু খেয়াল করো। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু রিটেনেও আসে। ঠিক আছে, এই কনভার্সনটা কিন্তু রিটেনেও আসে। ঠিক আছে, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু তোমরা আসলে দেখছো তাই না, যে এই প্রবলেমগুলো রিটেনে আসে। হ্যাঁ, এটা তাহলে কিভাবে করে আমরা করতে পারি? আমরা এই জিনিসটাকে আসলে কিভাবে করে করতে পারি দেখো, একটা হচ্ছে তোমার রিটেনের প্রসেস আছে, আরেকটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা লব্ধ পদ্ধতি। একটা হচ্ছে আমাদের রিটেনের প্রসেস আছে, যেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো, আরেকটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা লব্ধ পদ্ধতি, ওইটা হচ্ছে আমাকে এখানে খাটাইতে হতে পারে। বুঝতে পারছি? সো নর্মালি আমরা কেমনে করে করবো জিনিসটাকে খেয়াল করো, কেমনে করে করবো, যে আমরা এখানে ধরে নিব যে এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের হাফ সাইন ইনভার্স 3/5, এর মানটা আমি ধরে নিচ্ছি হচ্ছে থেটা। ঠিক আছে, তাহলে এখানে আমি কি লিখতে পারবো বলো তো ভাইয়া, সাইন ইনভার্স 3/5, এটা কিন্তু রিটেন স্টাইলে করাচ্ছি। আর বাকি তোমাদের তো এই অঙ্কটা একদম করা একবারে সহজ ভাইয়া। তুমি ক্যালকুলেটর আছে না, তো ক্যালকুলেটরের মধ্যে সাইন ইনভার্স 3/5 লিখবা, 5 লেখার পরে তার আগে হচ্ছে 0.5টা গুণ করবা, গুণ করে দেওয়ার পরে যে যা অ্যান্সার আসবে, সো ওটার সাথে তুমি হচ্ছে যে এখানে যে এক্সাম্পলগুলো আছে না সেগুলো একটু চেক করে নিবা। এই যে এই অপশন চেকের সিস্টেমটা, এটা কিন্তু খুবই কার্যকারী। অপশন চেক করলে দেখবো যে অ্যান্সার একটা চলে আসতেছে। ঠিক আছে, আর বাকি রিটেনে যদি এই প্রবলেমটা যেহেতু আসে, মানে এই জন্য কিভাবে করে করতে হবে সেটা আমি একটু দেখাই দিচ্ছি। তাহলে এইখানে আমি এটাকে কত লিখতে পারবো বলতো ভাইয়া, 2 থেটা লিখতে পারবো, বা আমি এখানে লিখতে পারি দেখো যে 3/5 ইকুয়াল টু লেখা যায় সাইন 2 থেটা, সাইন 2 থেটা। বুঝতে পারছি? তো সাইন 2 থেটা সমান সমান আমরা আসলে কত লিখতে পারি, সাইন 2 থেটা লেখা যায়। তাহলে সাইন 2 থেটা সমান সমান আবার একটা ফর্মুলা আছে না, যে 2 tan থেটা ডিভাইডেড বাই 1 মাইনাস হচ্ছে tan স্কয়ার থেটা। সো এই ফর্মুলা কি তোমাদের মনে আছে? এই ফর্মুলাটা কি তোমাদের মনে আছে? এরপরে এরপরে খেয়াল করো, জাস্ট এবার আর গুণ করে দিবা, তাহলে কত লেখা যাবে, 3 মাইনাস 3 tan স্কয়ার থেটা ইকুয়াল টু লেখা যায় 2 tan থেটা। বুঝতে পারছি? বা আমরা আসলে লিখতে পারবো 3 tan স্কয়ার থেটা প্লাস 2 tan থেটা প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে লেখা যাবে 0। এই পর্যন্ত কি তোমাদের বুঝতে পারছো ভাইয়া? রিটেন আসলে তোমরা এমনি করে সলভ করবে আসলে। এবার আসো, এটাকে জাস্ট হচ্ছে মিলিগ্রাম করো, 3 tan স্কয়ার থেটা, এইখানে যে আমাদের 2 tan থেটা আছে, এটাকে আমি লিখতে পারি এরকম না, যে 3 tan থেটা মাইনাস tan থেটা প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে 0। লিখতে পারি অবশ্যই। এর পরের পার্টটুকু এখানে একটু খেয়াল করো তো, এখানে একটু দেখো তো। এবার আমি যদি এখান থেকে 3 কমন নেই, তাহলে এখানে লেখা যাবে দেখো যে 3 tan থেটা যদি আমি কমন নিয়ে ফেলি, তাহলে থাকে কত, tan থেটা প্লাস 1। জাস্ট এটা সিম্পল জিনিস এগুলো। সো এটা হচ্ছে tan থেটা প্লাস 1। তারপরে তারপরে যদি আমি হচ্ছে এখানে -1টা কমন নেই, আচ্ছা আচ্ছা, একটু 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 এখানে মনে একটু আর গুণ করতে আমাদের আসলে ভুল গেছে। দেখো একটু আমি মুছে নিচ্ছি, সরি আমি একটু খেয়াল করে নিই, আসলে এখানে গুণ করতে মনে হচ্ছে একটু ভুল হয়েছে। আর গুণ করতে আসলে ভুল হয়েছে, আর কিছুই না। এই যে 1 মাইনাস tan স্কয়ার থেটার সাথে 3 গুণ হবে, তাহলে এখানে কত লেখা যাবে, 3 মাইনাস হচ্ছে 3 tan স্কয়ার থেটা ইকুয়ালস টু, এই যে 5 এর সাথে 2 গুণ করলে কত হয়, 5 2 গুণা 10 হয় না? সো আমি 10 লিখতে আসলে ভুলে গেছি, সরি বয়স হয়েছে বলে আসলে আমি ভুলে গেছি আসলে। ঠিক আছে, তাহলে এখন আসলে এই জিনিসটাকে কি লেখা যায়, যে 3 tan স্কয়ার থেটা, 3 tan স্কয়ার থেটা প্লাস 10 tan থেটা, তারপর -3 ইকুয়ালস লিখতে পারবো হচ্ছে আমাদের 0। বুঝে গেছে? বা এই জিনিসটাকে লেখা যায় দেখেন তো, 3 tan স্কয়ার থেটা প্লাস এটা লিখতে পারবো এরকম না, যে আমার লাগবে কত, -9 লাগবে, রাইট? 10 tan থেটা মাইনাস হচ্ছে আমাদের 3 আছে। একটু দাঁড়াও, আমি একটু চেক করে নিই আমাদের এখানে কোয়েশ্চেনটা কি ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আমি একটু চেক করে দিচ্ছি যে আমাদের এই কোয়েশ্চেনটা আসলে ঠিকঠাক আছে কিনা। আমার মনে হয় যে একটু মনে হয় প্রবলেম হচ্ছে এখানে। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, হাফ ইন্টু সাইন ইনভার্স 3/5। একটু দাঁড়াও, আমাকে 1 সেকেন্ড টাইম দাও, জাস্ট হচ্ছে 3/5 এটা ঠিকঠাক আছে কিনা আমি একটু চেক করবো। ঠিক আছে, আচ্ছা এই প্রবলেমটা দেখো, একটু খেয়াল করো। এই প্রবলেমটাকে আমরা একটু অন্যভাবে সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, একটু অন্যভাবে সলভ করার চেষ্টা করি। এই প্রবলেমটা একটু মনে হয় গ্যাঞ্জাম হচ্ছে এখানে। এটাকে আমরা কেমন করে সলভ করতে পারি খেয়াল করো।
যে আমরা একটু মুছো, ওটা মুছো, যা বলছি সব কিছু ভুলে যাও এখন, ঠিক আছে? সো এটাকে আমরা কেমন করে করতে পারবো দেখো, এটাকে লেখা যায় এরকম, হাফ ইন্টু আমরা সাইন ইনভার্সকে কি লিখতে পারি বলতো? এই যে 3/5 যেটা আছে এটাকে আমি লিখতে পারবো না? যে সাইন ইনভার্স কি লিখতে পারবো জানো? দেখো এটাকে কি লেখা যায়, যে 2/3 ইন্টু 10/9 এরকম লিখতে পারবো। দেখো 2/3 ইন্টু লেখা যাবে হচ্ছে 10/9। আচ্ছা এটা মানে কি, এই যে 2/3 আছে না এখানে, দেখো 2/3 আছে ইন্টু এই জিনিসটাকে আমি লিখতে পারি হচ্ছে 9/10 আকারে। সেখানে 3 হচ্ছে আমাদের কাটা চলে যাবে, আর এখানে 2 কাটলে এখানে আমাদের 5 হবে, তাহলে এখানে আমাদের এটাকে 3/5 আকারে কিন্তু লেখা যায়, ঠিক আছে? তাহলে এবার এটাকে কি লেখা যায় দেখো তো, হাফ ইন্টু সাইন ইনভার্স, এটা লেখা যায় এরকম না, 2 ইন্টু 1/3 ডিভাইডেড বাই 2 ইন্টু 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে 1/3 হোল স্কয়ার লেখা যায় কিনা? মানে 10/9 কে লিখতে পারতেছি যে 1 প্লাস হচ্ছে 1/3 হোল স্কয়ার, মানে কত লেখা যায়? 10/9 তো লেখা যায়। এতটুকু বুঝা গেছে? এখন এই পার্টটুকু তো তোমার হচ্ছে একটা ফর্মুলা, রাইট? কিসের ফর্মুলা বলো তো? 2 tan ইনভার্স x এর ফর্মুলা না? 2 tan ইনভার্স x মানে কি লেখা যায়? sin ইনভার্স 2x ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 মাইনাস x স্কয়ার। তাহলে তাহলে এটা কেমনে লিখবা? হাফ ইনটু এইটারে লেখা যায় কত? 2 tan ইনভার্স 1/3 আছে, তাহলে 1/3 লিখবা এখানে। এটা কিন্তু আমাদের কাটা চলে গেল, হাফ আর 2 হচ্ছে কাটা, তাহলে পড়ে থাকলো কোনটা বলো তো? tan ইনভার্স 1/3 পড়ে থাকলো, বুঝতে পারছি? তো tan ইনভার্স 1/3 পড়ে থাকলো না? এই কোশ্চেন কি তুমি বুঝতে পারছো ভাইয়ারা? তোমরা কি বুঝতে পারছো এই প্রবলেমটা কি তোমরা বুঝতে পেরেছো? ওকে, আর ক্যালকুলেটরের মাধ্যমে তো এটা একদম চুটকির মাধ্যমে সলভ করে ফেলা যাবে, ঠিক আছে? ক্যালকুলেটরে তো এটা হচ্ছে তোমার একদম চুটকির মাধ্যমে সলভ করে ফেলা যাবে, জাস্ট হচ্ছে ক্যালকুলেটরের মান বসাই দিলে আমাদের চলে আসবে। ওকে, এরপরের প্রবলেমটা চলে আসে আমাদের, হাফ ইনটু দেওয়া আছে হচ্ছে cos ইনভার্স 9/41, এইটার মান আসলে কত হবে? একই জিনিস, দেখো তুমি যদি ক্যালকুলেটর সলভ করতে যাও, জাস্ট হচ্ছে cos ইনভার্স 9/41 এর মানটা ক্যালকুলেটরে বসাই দিবা, তার সাথে হচ্ছে আমাদের হাফ গুণ করবা, হাফ গুণ করলে আমাদের হচ্ছে অ্যানসারটা চলে আসবে আসলে, বুঝতে পারছো? বাট এই প্রবলেমটা, ওই যেটা বলতেছিলাম যে এই প্রবলেমটা কিন্তু হচ্ছে আমাদের রিটেনেও থাকে, ঠিক আছে? এই প্রবলেমটা কিন্তু আমাদের রিটেনেও আসে। রিটেনে আসলে তোমরা কেমন করে করবা সেটা একটু দেখাই দিই। কি করবা জানো? জাস্ট কিছুই না, জাস্ট এখানে আমাদের হাফ আছে, এইটা হচ্ছে আমাদের cos ইনভার্স 9/41, এইটাই করে তুমি ধরবা হচ্ছে থিটা। তাহলে তুমি এখানে কত পাবা বলো তো? cos ইনভার্স 9/41, আরে এটা ভালোই প্রবলেম করে রে, ইকুয়ালস লেখা যাবে হচ্ছে আমাদের 2 থিটা। বা আমি লিখতে পারবো আসলে cos 2 থিটা সমান সমান লেখা যায় 9/41। এখন তোমরা যারা জানো না, cos 2 থিটার কিন্তু একটা ফর্মুলা আছে। cos 2 থিটা সমান সমান লেখা যায় 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 প্লাস tan স্কয়ার থিটা, বুঝতে পারছি? তো এখানে আমি লিখতে পারবো 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান লেখা যাবে 9 বাই হচ্ছে আমাদের 41, বুঝতে পারছি? এতটুকু পর্যন্ত বুঝতে পারছি, তাই না? এবার আমাদের কাজ কি বলতো? জাস্ট আর গুণ করে দেওয়া। তাহলে এখানে পাবো হচ্ছে দেখো 41 মাইনাস 41 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু লেখা যাবে 9 প্লাস 9 tan স্কয়ার থিটা, বুঝতে পারছি? তাহলে এখন এখানে কত লেখা যায় বলো তো? 41 মাইনাস কত লেখা যায় এখানে? 9 ইকুয়ালস টু লিখতে পারবো 41 প্লাস 9 মানে কত হয়? 50 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু লেখা যাবে 41 মাইনাস 9। তো 41 থেকে যদি তুমি যদি 9 বাদ দাও তাহলে আসলে কত থাকে? 41 থেকে 9 বাদ দিলে কত হবে বলো তো ভাইয়া? কত হয়? 9 বাদ দিলে কত হবে বলো? 41 থেকে 10 বাদ দিলে তো হচ্ছে আমাদের 31 থাকে, তাহলে এখানে থাকবে হচ্ছে 32। তাহলে 32 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 50, এখানে কত আসতেছে? tan স্কয়ার থিটা, ঠিক আছে? 32 ডিভাইডেড বাই 50 tan স্কয়ার থিটা। তো এবার 32 ডিভাইডেড বাই যে 50 আছে এইটাকে আবার আমরা কি লিখতে পারি বলতো? যদি আমি 2 দ্বারা কাটি তাহলে এখানে পাবো হচ্ছে 16 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 25 সমান সমান লেখা যাবে tan স্কয়ার থিটা, রাইট? এবার যদি তুমি এখানে রুট করে ফেলো তাহলে এখানে পাবা হচ্ছে আমাদের 4/5 ইকুয়াল টু লেখা যাবে tan থিটা। তুমি থিটার ভ্যালু বের করতে যাও, থিটা ইকুয়াল টু লেখা যাবে tan ইনভার্স 4/5। তো এই হচ্ছে আমাদের অ্যানসার। রিটেনে আসলে তোমাদেরকে এইভাবে করে সূত্র ভাঙায় তারপর হচ্ছে সলভ করতে হবে, বুঝতে পারছি? রিটেনে আসলে তোমাদেরকে এরকম করে সূত্র ভাঙায় সলভ করা লাগবে। এই প্রবলেমটা আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো, বুঝে গেছে? এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো? এই দেখো, আচ্ছা আরেকবার ভাইয়া এইটাকে আরেকবার বুঝাইতে হবে। 111 নম্বরের হচ্ছে আমাদের সি ক্যালকুলেটরে করছি। হ্যাঁ ভাইয়া, ক্যালকুলেটর করলে তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, জাস্ট অপশন চেক করলেই হবে। আমি যে তোমাদের এই প্রসেসটা দেখাইলাম না, এটা হচ্ছে তোমরা কিসে সলভ করবে জানো? তোমার যদি রিটেনে আসে, আমি এটা বারবার বলতেছি যে রিটেনে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে বারবার চলে আসে। মানে এখানে ধরো হাফ কস ইনভার্স সামথিং দেওয়া আছে না, আরো অনেকগুলো হচ্ছে একত্রে মিলে আটিলে তারপর হচ্ছে আমাদের রিটেনের মধ্যে দিবে। তো এখানে হচ্ছে একটা পার্ট আমি তোমাকে দেখাই দিলাম যে কেমন করে সলভ করানো লাগে, বুঝা গেছে আশা করি? ঠিক আছে, বুঝা গেছে অলরেডি। এরপরে আসো তো tan ইনভার্স 1/3 এটার মান কত? আচ্ছা একটু আগে একটা প্রবলেম তোমাদেরকে আমি করাচ্ছিলাম না বলো তো? এই যে এই প্রবলেমটার অ্যান্সারটা কত আসছিল? tan ইনভার্স 1/3 আসছিল না? তাহলে এখন এই যে 112 নম্বর যে প্রবলেমটা আছে, tan ইনভার্স 1/3 এর মানটা কত হবে সেটা তুমি এখন বের করতে পারবে না? খুবই সহজ না বলো? জাস্ট উল্টা করে হাফ ইনটু sin ইনভার্স 3/5, জাস্ট অপশন চেক করলে কিন্তু হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? আগের প্রবলেম আর এই প্রবলেমটা কিন্তু একই রকম। ভাইয়া আপনার ইউটিউব চ্যানেলের নামটা কি আসলে? আচ্ছা, আমার পেজের নাম আর ইউটিউব চ্যানেলের নাম দুটোই আসলে সমান, আরিশ এক্সপ্লেইনস, ঠিক আছে? আরিশ এক্সপ্লেইনস হচ্ছে আমাদের ইউটিউব এবং ফেসবুক গ্রুপের নাম।
পিডিএফটা দেন ভাই, পিডিএফটা তো দেওয়া আছে, তোমার হচ্ছে কি হোয়াটসঅ্যাপ চেক করো, হোয়াটসঅ্যাপ চেক করলে হচ্ছে আমাদের হবে। ওকে ওকে ওকে, তারপরটা চলে আসো তো, এইটার মান কত হবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। যশোর বোর্ড 2023 সালে কিন্তু এটা আসছে। দেখো এখানে কি দেওয়া আছে, tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 2, সামনে একটা আবার সাইন আছে, আবার একটা মাইনাস আছে, আবার এখানে cos ইনভার্স আছে। সো এইটার মান আসলে আমাদের কত হবে? বুঝতে পারছি? এইটার মান আসলে আমাদের কত হবে সেটা আমাকে বের করা লাগবে। তো আমরা আসলে ওই যে একটা শর্টকাট সূত্র দেখাই দিয়েছিলাম, মনে আছে? যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এর মান হচ্ছে আমাদের π/2। তার মানে দেখো, তোমার এখানে যদি হচ্ছে x থাকে আর এখানে x থাকে, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে আমাদের π/2। এখানে আছে tan ইনভার্স 2, এখানে আছে cot ইনভার্স 2, তাহলে এইটার মান কত হবে? আসলে π/2 হবে। মানে এই পার্টটুকুর মানটা আমি লিখতে পারবো আসলে π/2। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? cos ইনভার্স মাইনাস সাইন ইনটু π/2। বুঝা গেছে? তো সাইন π/2 এর মান কত বলো তো? 1। তাহলে এখানে থাকে কত? cos ইনভার্স -1। এখন আমরা জানি যে cos ইনভার্স -1 এর মান হচ্ছে 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি হচ্ছে মান হচ্ছে -1। সো এইটা হচ্ছে আমাদের পাই হবে। সো 180 কে আমি চাইলে পাই লিখতে পারি। বুঝতে পারছি ভাইরা? বুঝতে পারছো ভাই? রিটেনটা হচ্ছে আমাদের কঠিন লাগতেছে। একেবারে ক্লাস মাত্র 17টা এমসিকিউ, একটু ফাস্ট পড়ালে ভালো হয়। ওকে ওকে ভাই, একটু ফাস্ট পড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি যে π/4 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, এইটার আমাদের হচ্ছে মান কত হবে? সো এটা তোমাকে বের করা লাগবে, এটার মান কত হবে। খেয়াল করো তো, এটা আমাদের আছে হচ্ছে π/4 tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, এর একটা ফর্মুলা পড়ে না? আমার π/4 নিয়ে কোনো চিন্তা নেই, আমি হচ্ছে এই পার্টটুকুকে আগে সলভ করব। তাহলে এটা কত লেখা যায়? tan ইনভার্স, ফার্স্ট অফ অল আগে একটু চেক করে দিবা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই ফর্মুলাটা ফালানোর আগে চেক করে দিবা যে তোমার x y এর গুণফলটা কি 1 থেকে বড় হচ্ছে নাকি 1 থেকে ছোট হচ্ছে। আমি এখানে বুঝতে পারতেছি x বলতে আমার এখানে ধরো 2 আর y বলতে আমাদের এখানে 3। তাহলে 2 আর 3 কে যদি আমি গুণ করি তাহলে সেটা 6 হয়, সেটা অবশ্যই 1 থেকে বড়। 1 থেকে যদি বড় হয় তাহলে আমাদের ফর্মুলাটা কোনটা দাঁড়াবে বলো তো? ফর্মুলাটা তোমরা এটা ইউজ করবা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু লেখা যাবে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy প্লাস হচ্ছে আমাদের পাই। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তো এখানে আছে হচ্ছে আমাদের π/4 প্লাস, এখানে যদি ফর্মুলাটা ফালাই দিই তাহলে কত হবে? tan ইনভার্স x প্লাস y হুইচ ইজ 2 প্লাস হচ্ছে 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 ইনটু 3। তারপরে কত হবে? এখানে প্লাস হচ্ছে আমাদের এখানে পাই লিখতে হবে। বুঝতে পারছি? তাহলে এখানে থাকে কত? π/4, তারপর হচ্ছে প্লাস tan ইনভার্স 2/3, মানে 2 + 3 মানে কত হয়? 5 আসে। আর এখানে কত হবে? 1 মাইনাস হচ্ছে আমাদের 6 করলে কত হবে? আমাদের 5 আসবে। তাহলে এখানে কত লেখা যায়? tan ইনভার্স কত হবে বলো তো? মাইনাস হচ্ছে 5/5 প্লাস হচ্ছে আমাদের পাই। তো π/4 আছে। আর tan ইনভার্স, এই যে আমরা একটা ফর্মুলা দেখছিলাম না, tan ইনভার্স হচ্ছে মাইনাস আলফা, মানে কি লেখা যায়? মাইনাস tan ইনভার্স আলফা। তো ওই হিসাবে tan ইনভার্স -1, এটা মানে হচ্ছে -π/4, সেটা -π/4 লিখতে পারবো আমরা। প্লাস এটা লেখা যাবে পাই। এটা আমাদের আউট হয়ে গেল। তাহলে অ্যান্সার আসলে পড়ে থাকলো কোনটা? পাই। সো এটার অ্যান্সার কত বলো তো ভাইয়া? এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের পাই। হ্যালো ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, ওকে। তারপরের প্রবলেমটা খেয়াল করো তো ভাইয়া। 2 sin ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স y সমীকরণের মধ্যে x এর মান √3/2 হলে আমাদের y এর মানটা আসলে কত হবে? সো x এর মান যদি আমাদের √3/2 হয় তাহলে হচ্ছে আমাদের y এর মানটা কত? তাহলে খুবই সহজ, দেখো প্রবলেমটা খুবই সহজ। 2 ইনটু x এর মান কত দেওয়া আছে? √3/2 দেওয়া আছে। আমার একটু তাড়াতাড়ি আগাইতে হবে আসলে, অনেকগুলো প্রবলেম তো। সো এখানে √3/2 থাকবে ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে আমাদের sin ইনভার্স y। তো sin ইনভার্স √3/2 এর মান কত আসলে? 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিকে আমি লিখতে পারি হচ্ছে আমাদের π/3 আকারে, ইকুয়াল টু লেখা যাবে sin ইনভার্স y। বা আমি sin এর কি 2π/3 না? 2π/3 মানে কত? sin 180 ডিগ্রি, সরি 120 ডিগ্রি। তাহলে y করে লিখতে পারবো কত? sin 2π/3। তো 120 ডিগ্রিকে আমি চাইলে এরকম লিখতে পারি না যে 90 প্লাস হচ্ছে আমাদের 30 ডিগ্রি, রাইট? তো sin 90 প্লাস 30 মানে কত লেখা যায়? cos 30। সো cos 30 ডিগ্রি মান কত? আবার √3/2। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটার অ্যান্সার হচ্ছে আমাদের √3/2। ঠিক আছে, √3/2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আসো তো এই প্রবলেমটা, sin ইনভার্স 1/x ইকুয়াল টু tan ইনভার্স 2/3 হলে আমাদের x এর মানটা আসলে কত হবে? তো দেখো, আমার যেহেতু x এর মান বের করা লাগবে, এখানে sin ইনভার্স 1/x আছে, এখানে tan ইনভার্স সামথিং আছে। সো আমি করব কি? tan ইনভার্সকে sin ইনভার্সের মতো কনভার্ট করে ফেলবো আসলে। তো খেয়াল করো, tan ইনভার্সকে sin ইনভার্সে কনভার্ট করতে হলে কি করতে হবে? একটা সমীকরণ বুঝতে হবে। tan থিটা মানে কি লেখা যায় আমি জানি, লম্ব ডিভাইড হচ্ছে আমাদের ভূমি। সো লম্বের মান হচ্ছে আমাদের 2 আর ভূমির মানটা হচ্ছে আমাদের 3। তাহলে অতিভুজটা আসলে কত হবে বলো তো? 2 স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 3 স্কয়ার আসবে, রাইট? সো 2 করলে হচ্ছে 4 আর 9 13, তাই না? তো এটা হচ্ছে √13। 9 আর 4 হচ্ছে 13, তার মানে এটা হচ্ছে √13। এখন আমি যদি সাইনে কনভার্ট করতে চাই, tan ইনভার্স থেকে যদি sin ইনভার্সে কনভার্ট করতে যাই তাহলে কত লেখা যাবে? sin ইনভার্স লম্ব ডিভাইড বাই অতিভুজ, দ্যাট মিন্স হচ্ছে 2/√13। এখানে লেখা যাচ্ছে কত? আগে থেকে তো sin ইনভার্স 1/x আছেই, বুঝা গেছে? তাহলে এখান থেকে দেখো তো, এবার আমরা হচ্ছে এই যে sin ইনভার্স কে আমি আউট করে ফেলতে পারবো, শুধু পড়ে থাকবে হচ্ছে আমাদের 1/x। 1/x সমান লেখা যাবে 2/√13। অতএব আমি x ইকুয়ালস টু লিখতে পারবো √13/2। এই হচ্ছে কি আমাদের অ্যান্সার, এই হচ্ছে কি আমাদের অ্যান্সার, √13/2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেখো অনেকে হচ্ছে বলতেছে যে ফার্স্ট ক্লাসগুলো হচ্ছে করান। হ্যাঁ ভাইয়া, এখন থেকে হচ্ছে ক্লাসগুলো ফাস্ট করাবো, এত বেশি ডিটেল হতে করাবো না, ঠিক আছে? একটু তাড়াতাড়ি করবো যাতে করে আমাদের এমসিকিউ গুলো তাড়াতাড়ি হচ্ছে সলভ হয়ে যায়। আচ্ছা, তারপরে আসো এখানে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়ালস টু থিটা হলে sin থিটার মানটা কত আসলে?
নামাজের একটা ব্রেক দেওয়া দরকার ছিল, এই সময় বেশিরভাগ নামাজ পড়তে যায়, এই জন্য লাইভে মানুষ নাই। হ্যাঁ হ্যাঁ, নামাজের একটা আসলে ব্রেক দেওয়া উচিত ছিল। আমরা নেক্সট টাইম থেকে আসলে টাইম সম্পর্কে একটু মানে একদম নামাজের পরে এসব আমাদের পর আসলে স্টার্ট করবো, আজকে একটু বেশি তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেছে। আচ্ছা দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর মান থেটা হলে সাইন থেটার মানটা আসলে কত হবে? তো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ফর্মুলা কি বলতো? পাই/2 না? এটা কিন্তু ফর্মুলা ডাইরেক্টলি। তাহলে আমার থেটার মানটা আসলে এখানে দেওয়া আছে হচ্ছে পাই/2। খুবই সহজ। থেটার মান যদি পাই/2 হয় তাহলে সাইন থেটার মান কত? সাইন পাই/2 বলতে পারবো। সাইন পাই/2 এর মান কত হবে আসলে? অ্যাকচুয়ালি 1 হবে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ, একদম সহজ। খালি দেখবা আর হচ্ছে অঙ্কগুলো সলভ করে ফেলবা। তারপরের প্রবলেমটা কিন্তু খুবই সহজ ভাইয়া। কিভাবে আমরা করতে পারি জিনিসটাকে খেয়াল করো। সাইন ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার আর কট ইনভার্স 2b ডিভাইড মানে 1 মাইনাস b স্কয়ার বাই 2b, এই জিনিসগুলোকে আমরা কি লিখতে পারি? এটা দেখো তো, এটা ডাইরেক্টলি আমি লিখতে পারি না যে এটা হচ্ছে 2 tan ইনভার্স a এর ফর্মুলা? একই রকম ভাবে এটা কার ফর্মুলা বলো তো? এটা হচ্ছে আমাদের 2 tan ইনভার্স b এর ফর্মুলা, রাইট? অবশ্যই অবশ্যই, কারণ এটাকে কিন্তু আমি একটু পরে মানে এইটাকে যদি আমি শুধুমাত্র tan ইনভার্সে কনভার্ট করে ফেলি তাহলে tan ইনভার্স এটা লেখা যায় হচ্ছে আমাদের 2b ডিভাইডেড বাই 1 মাইনাস b স্কয়ার। ঠিক আছে? তো এটা কার ফর্মুলা? এটা 2 tan ইনভার্স b এর ফর্মুলা। ইকুয়াল টু যদি লেখা যায় 2 tan ইনভার্স x, তাহলে আমাদের x এর মান কত সেটা বের করা লাগবে। সবগুলো থেকে আমাদের 2 কমন যায়, সুতরাং আমি 2 কে এখানে আউট করে দিলাম। এরপর দেখো তো tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এটা আছে। এটা কার ফর্মুলা? আমরা জানি tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 মাইনাস ab ইকুয়ালস টু কত লেখা যাবে? tan ইনভার্স x লেখা যাবে। এবার দুই পাশ থেকে tan ইনভার্স কে যদি উঠাই ফেলো তাহলে x এর মান থাকে হচ্ছে আমার a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস আমাদের ab। তো x এর মান কত? a প্লাস b ইন্টু 1 মাইনাস ab। এটা হচ্ছে আমাদের ঘ নম্বর। তারপরের প্রবলেমটা খেয়াল করো তো, এটা কি হবে? এখানে কি বলছে? tan ইনটু tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স হচ্ছে আমাদের হাফ। এটার মান আমাদের বের করতে হবে। সো আমাদের ক্যালকুলেটর যদি থাকে, ক্যালকুলেটর কি আমার কাছে আছে কিনা আমি একটু চেক করে নিই তো। আমার কাছে আসলে ক্যালকুলেটরটা আছে কিনা, আমি নিয়ে আসছি কিনা। ক্যালকুলেটরটা যদি থাকতো তাহলে হচ্ছে কি আমরা এই প্রবলেমগুলো তোমাদেরকে খুব ইজিলি সলভ করে দিতে পারতাম। হ্যাঁ, এই যে আমাদের কাছে ক্যালকুলেটর চলে আসছে। জাস্ট কিছুই না ভাইয়া, এগুলো করবা কি? জাস্ট হচ্ছে তুমি tan ইনভার্স এখানে 1/3 করবা, 1/3 প্লাস এরপরে জাস্ট হচ্ছে tan ইনভার্স এখানে তুমি হচ্ছে হাফ করবা। করার পরে যা আসবে, যাই আসুক না কেন, ওই ভ্যালুটা হচ্ছে এখানে বসাই দিবা। তো খেয়াল করো ভাইয়া, tan ইনভার্স 1/3 আর tan ইনভার্স হাফ, এদের দুটাকে যোগ করলে কত আসে জানো? পাই/4 আসে। তাহলে tan পাই/4, এই পুরোটা হচ্ছে পাই/4, পুরোটা হচ্ছে আমাদের পাই/4, আর tan পাই/4 এর মান হচ্ছে আমাদের 1। ঠিক আছে, আমি কিন্তু জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে ফেললাম। আর ক্যালকুলেটর ছাড়াও কিন্তু তোমরা সলভ করতে পারো। কিভাবে? এটা কি বলো তো? tan ইনভার্স a এর ফর্মুলা, এটা হচ্ছে আমাদের tan ইনভার্স b এর ফর্মুলা। তো tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলাটা কি? tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস হচ্ছে আমাদের ab। ওই ফর্মুলাটা ফালাই দিলেও দেখবা যে আসলে আলটিমেটলি পাই/4 আসতেছে। পাই/4 যদি tan এর মধ্যে বসে তাহলে সেটা আমাদের অ্যান্সারটা 1 আসবে। এই হচ্ছে কি আমাদের 1 আনসার। ঠিক আছে, তারপরে 120 নম্বর প্রবলেমটা, এখানে কি বলছে দেখো তো? 4 cos ইনভার্স 2/5 মানে 4 ইনটু cos ইনভার্স 2/5 প্লাস tan ইনভার্স 1/3, এইটার ভ্যালুটা আসলে আমাদের কত হবে? সো একই কথা, আমি সবার আগে করবো কি, এখানে যদি tan ইনভার্স আছে এটার হচ্ছে আমি tan ইনভার্স বানানোর চেষ্টা করব। তো আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে ড্র করে ফেলতেছি। cos এর ক্ষেত্রে আমি লিখতে পারবো এটা ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। সো ভূমির মান হচ্ছে 2 আর অতিভুজের মান হচ্ছে √5। তাহলে লম্বের মান কত হবে আসলে? 5 থেকে 2 বাদ দিলে এটা হবে √3 হবে। সরি 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 সরি, আই এম সো সরি। তো এটা হবে তোর 1 হবে না? 1 হবে, কারণ √5 স্কয়ার করবো তাহলে 5 - 2 স্কয়ার করলে আমাদের 1 আসতেছে, 1 আসতেছে। তো এইটা যদি আমি tan এ কনভার্ট করে ফেলি তাহলে জিনিসটা আসলে কত আসে? tan ইনভার্স 1/2 চলে আসে। প্লাস এটা লিখতে পারবো আমরা tan ইনভার্স 1/3। এবার দেখো tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাই এটা আমি কি লিখতে পারি বলো তো? এটাকে আমি কি লিখতে পারবো? 4 ইনটু এটাকে আমি লিখতে পারবো tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ফর্মুলা যেহেতু, তাহলে tan ইনভার্স a প্লাস হচ্ছে আমাদের b ডিভাইডেড বাই 1 মাইনাস হচ্ছে আমাদের a ইনটু b। সো এবার জাস্ট এই বাকিটুকু আমি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারি। তো কত হয় দেখো এখানে? 4 ইনটু tan ইনভার্স, লসাগু করে ফেললাম। তাহলে 3 দুগুণ হচ্ছে আমাদের 6, উপরে থাকবে হচ্ছে 3 + 2 ডিভাইডেড বাই নিচে কত আসবে দেখো? 3 আর 2 হচ্ছে লসাগু 6 থাকে। তাহলে এখানে থাকতেছে আমাদের 6 - 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 6। তাহলে দেখো তো এই পুরো জিনিসটা আসলে সেম টু সেম না। দেখো উপরে 3 + 2 করলে 5 আসে, নিচে তো 6 এখান থেকে আগে থেকে আউট, 6 থেকে একবার দিলে হচ্ছে আমাদের আবার 5 আসে, 5/5 করলে আমাদের 1 আসে। সো 1 tan ইনভার্স 1 এর মান কত? 4 ইনটু tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান হচ্ছে আমাদের পাই/4। সো 4 ইনটু এখানে লিখতে পারবো আমাদের পাই/4। এই 4টা আমাদের কাটা চলে গেল, অ্যানসারটা পড়ে থাকবে শুধুমাত্র হচ্ছে আমাদের পাই। তাহলে গ নাম্বার হচ্ছে আমাদের অ্যানসার, এটা হচ্ছে আমাদের পাই। বুঝতে পারছি স্যার, ঘ হবে। ওকে ওকে ওকে। তারপরে এই পরের প্রবলেমটা, 2 sin ইনভার্স x এর মান কত? নিচের কোনটা sin ইনটু 2 sin ইনভার্স x এর মান? এটা কি হবে? এটা আমাকে বের করা লাগবে। তো খেয়াল করো তো, আমরা জানি যে 2 sin ইনভার্স x এটার ফর্মুলা আসলে কি বলতো? এটার ফর্মুলাটা এরকম না যে sin ইনভার্স 2x ইনটু √1 মাইনাস হচ্ছে আমাদের x স্কয়ার। অবশ্যই। তাহলে এই যে আমি জাস্ট ফর্মুলাটা ফেলে দেব, sin ইনটু এটা লেখা যায় sin ইনভার্স 2x √1 মাইনাস হচ্ছে আমাদের x স্কয়ার। সো এটা আউট হয়ে গেল, পরে থাকলো কত? 2x ইনটু √1 মাইনাস x স্কয়ার। খ নম্বর, এটা হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে এই আজকের উপস্থিতি এত কম কেন বলো তো? এত কম উপস্থিতি থাকলে তো হচ্ছে ক্লাস নিতে মন চাবে না ভাইয়া। তোমরা হচ্ছে যারা যারা এখন আসো,
তারা একটু ক্লাসটা শেয়ার করে দিও তো, আর বন্ধুদের হচ্ছে একটু মেনশন করে দিও, ক্লাসটা শেয়ার করে দিও আর বন্ধুদের একটু মেনশন করে দিও ভাইয়ারা, ঠিক আছে? এত কম উপস্থিতি হলে হবে বলো? এত কম উপস্থিতি হলে হবে বলো? প্রীতম দাস বলতেছে আর্টসে পড়ি। হ্যাঁ ভাই, আর্টসে পড়ো, তারপরে ক্লাস করতেছে, ধন্যবাদ তোমাকে। আর আমার সায়েন্সে পড়ার স্টুডেন্টগুলো তো হচ্ছে এখানে ক্লাস করতেছে না, ঠিক আছে? ওকে ওকে ওকে, আমি শুরু করি, আমি টাইম নষ্ট না করে শুরু করি। যারা আসো তাদের জন্য হলেও তোমাকে খাটতে হবে, রাইট? তারপরে তারপরে চলে আসি আমরা এখানে। দেখো তো কি বলছে আমাকে, কট কে ইকুয়ালস টু হাফ হলে কট ইন্টু ট্যান ইনভার্স সেক ইন্টু সাইন ইনভার্স কট কে এর মান কত? তাহলে দেখো অলরেডি আমার কট কে এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের হাফ, তাহলে এইখানটাতে জাস্ট হচ্ছে আমাদের হাফটা বসবে। তো আমি এখানে লিখতে পারবো আসলে কট ইন্টু ট্যান ইনভার্স সেক ইন্টু সাইন ইনভার্স হচ্ছে গিয়ে আমাদের হাফ। তো এখানে সাইন ইনভার্স হাফ আছে, তার আগে আছে সেক, আমি সাইন ইনভার্সকে কনভার্ট করবো হচ্ছে আমাদের সেকে। দেখো সাইনের জন্য আমি লিখতে পারি এটা হচ্ছে 1 হচ্ছে লম্ব আর অতিভুজটা হচ্ছে আমাদের 2, তাহলে আমাদের ভূমিটা আসলে কত হবে বলতো? 4 মাইনাস 1, দ্যাট মিন্স হচ্ছে √3। তাহলে এটা লিখতে পারবো হচ্ছে 1, এটা √3 আর এটা হচ্ছে আমাদের 2। তো এবার আমি যদি এটাকে সেক ইনভার্সে কনভার্ট করতে যাই, সেক ইনভার্স মানে লেখা যায় হচ্ছে আমাদের অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। অতিভুজ হচ্ছে 2, ভূমিটা হচ্ছে আমাদের √3। তো এইটারে আমরা লিখতে পারবো কট ইন্টু টেন ইনভার্স, এটা থাকে হচ্ছে সেক ইন্টু সাইন ইনভার্সকে সেক ইনভার্সে কনভার্ট করে ফেললাম, দ্যাট মিন্স এটা হবে 2/√3। কিভাবে কনভার্ট করলাম আশা করি বুঝতে পারছো আসলে, কারণ জাস্ট একটা সমকোণী ত্রিভুজ ড্র করে ফেলছি, দেন জাস্ট হচ্ছে আমাদের অতিভুজ বাই ভূমি, জাস্ট এই ফর্মুলাটা ফালাই দিলে আমাদের হয়ে যাচ্ছে। তো তারপরে এবার দেখো সেক আর সেকটা হচ্ছে আমাদের কাটা চলে যাচ্ছে, তাহলে পরে থাকতেছে কে বলতো? কট ইন্টু ট্যান ইনভার্স, এখানে থাকতেছে হচ্ছে 2/√3। তো এবার আরেকটা সমকোণী ত্রিভুজ ড্র করে ফেলবো। এবার 2 হচ্ছে আমাদের লম্ব আর ভূমিটা হচ্ছে √3, সো এটা 2 আর এটা হচ্ছে লম্ব √3। তাহলে অতিভুজটা আমাদের কত হবে? এটা হবে আমাদের 3 প্লাস হচ্ছে আমাদের 4, 3 আর 4 যোগ করলে 7 হয়, ঠিক আছে? √7 আসবে, √7 আসবে। তো এখানে আসে হচ্ছে আমাদের কট, আমার এখানে বানাইতে হবে কত? কট বানাইতে হবে, রাইট? তো কট ইনভার্স করলে কত লেখা যায়? ভূমি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের লম্ব। তো ওকে, তাহলে এটা আমাদের থাকলো হচ্ছে আমাদের কট ইনটু, এটা হচ্ছে আমাদের কট ইনভার্স, ভূমি ডিভাইডেড বাই লম্ব করলে হচ্ছে √3/2। সো এটা আউট হয়ে গেল, অ্যান্সার থাকছে আমাদের পরে √3/2, ঠিক আছে? ওকে, তারপরটা সাইন ইন্টু কট ইনভার্স ট্যান ইন্টু কস ইনভার্স 3/4, এটা মানটা আসলে কত হবে? এইটার ভ্যালুটা আসলে কত হবে? ঠিক আছে, কস ইনভার্স 3/4। দেখো তো এটা আমাদের কস আছে, এখানে সামনে হচ্ছে আমাদের ট্যান আছে, তো আমি কি করবো? কস ইনভার্সকে ট্যানে কনভার্ট করে ফেলবো। তাই কস জন্য এই যে এখানে কত, এটা আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে 3 হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে আমাদের 4, লম্বটা কত হবে বলতো? লম্বটা কত হবে? 16 মাইনাস হচ্ছে আমাদের 9। তো 16 থেকে হচ্ছে আমাদের 9 বাদ দিলে কত হয়? 16 থেকে 9 বাদ দিলে আমাদের কত হবে বলতো? আমাদের এখানে 6 হবে না? সরি সরি, কি বলতেছি আসলে, আমার মাথা হচ্ছে নষ্ট হয়ে গেছে আসলে। 16 থেকে যদি হচ্ছে আমাদের 9 বাদ দিই, তাহলে আসলে আমাদের কত হয় আসলে? 7 আসবে। তো এটা আমাদের হচ্ছে √7, √7 আমরা পেয়ে গেছি। এবার আমি যদি এখানে টেনে কনভার্ট করে ফেলি, সাইন ইন্টু কট ইনভার্স টেন ইন্টু এটা লেখা যাবে টেন ইনভার্স √7/3। সো এটা কিন্তু আমাদের এখানে আউট হয়ে গেল। তাহলে এখানে আমাদের পড়ে থাকবে কত? সাইন ইন্টু কট ইনভার্স √7 হচ্ছে আমাদের 3, রাইট? তো এবার আমি আরো একটা সমকোণী ত্রিভুজ এখানে ড্র করে ফেলবো। কটের জন্য লেখা যায় এটা ভূমি, এটা লম্ব, সো এটা ভূমি √7, লম্বের মান হচ্ছে আমাদের 3, অতিভুজের মান তো আমাদের 4ই হবে। এবার আমি যদি সাইনে কনভার্ট করতে চাই জিনিসটাকে, তাহলে কত লেখা যায়? সাইন ইন্টু সাইন ইনভার্স লম্ব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত? অতিভুজ, সো 3 লেখা যাবে হচ্ছে 4, এটা কাটা চলে গেলে অ্যান্সার পড়ে থাকতেছে হচ্ছে আমাদের 3/4। ওকে, 3/4 হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর এটা চলে আসি, খুবই সহজ একটা প্রবলেম, খেয়াল করো। আমাকে বলে দিছে দিনাজপুর বোর্ড 2019 সালের কোশ্চেন, আমাকে বলে দিছে যে পি ইকুয়াল টু যদি এরকম হয় যে cos 2 ইন্টু সাইন ইনভার্স 3x/2 প্লাস cos ইনভার্স 3x/2, আমরা তাহলে আমাদের পি এর মানটা আসলে কত হবে? আমরা জানি সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স এর মান হচ্ছে আমাদের π/2। এইখানে যা থাকবে এখানেও আমাকে তাই থাকতে হবে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের π/2। এখানে 3x/2 আছে, এখানেও 3x/2 আছে, তাহলে এটা হচ্ছে π/2 ফর্মুলা। তাহলে আমাদের p ইকুয়ালস টু, আমি কি লিখতে পারতেছি তাহলে? cos ইন্টু 2 ইন্টু এই পুরোটা লেখা যায় π/2, সো এটা পুরোটাকে আমি লিখতে পারি হচ্ছে π/2। সো 2 হচ্ছে আমাদের এখান থেকে আউট হয়ে গেল, পরে থাকলো হচ্ছে আমাদের cos π, রাইট? cos π বা cos 180 ডিগ্রি মান কত? -1। সো p এর মানটা আসলে কি দাঁড়ালো? -1। প্রবলেমটা কি বুঝা গেছে ভাইয়ারা? প্রবলেমটা কি বুঝা গেছে ভাইয়ারা? প্রবলেমটা কি বুঝা গেছে? আমরা অলরেডি কিন্তু প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো ক্লাস নিয়ে ফেলছি। আজকের উপস্থিতি অনেক কম, এজন্য হচ্ছে একটু ডিমোটিভেট হচ্ছে আসলে ক্লাস নেওয়ার জন্য। পাশাপাশি আসলে আমার হচ্ছে অনেক বেশি মাথা ব্যথা করতেছে, দাঁড়ায় থাকতে আসলে কষ্ট হচ্ছে। ওকে, তারপরে 125 নাম্বারটা খেয়াল করো, এখানে কি বলছে? আর্ক ট্যান সাইন আর্ক কস। কোশ্চেন হচ্ছে ভাইয়ারা, এই যে আর্ক মানে কি আসলে? আর্ক মানে আসলে এখানে কিছুই না, আর্ক মানে হচ্ছে আমাদের এখানে ইনভার্স। আর্ক মানে কি আসলে বলো? এখানে হচ্ছে ইনভার্স। তাহলে আর্ক ট্যান মানে আসলে কিছুই না, এটা মানে হচ্ছে ট্যান ইনভার্স। তো পোলাপন একটু ঘাবড়ায় যায়, তোমাদের একটু ঘাবড়ানোর জন্য আসলে স্যাররা এই কোশ্চেনগুলো করছে। তো ট্যান ইনভার্স এটাকে কি লেখা যাবে? সাইন ইনটু এটা কত লেখা যাবে? কস ইনভার্স।
কস ইনভার্স কত এটা √2/√3, বুঝতে পারছি। কস ইনভার্স কত এটা √2/√3, ঠিক আছে। কস ইনভার্স যদি এখানে থাকে, এখানে সামনে সাইন আছে, সো আমি এটাকে সাইন ইনভার্স এক্স এ কনভার্ট করব। কস ইনভার্স √2 তাহলে কি হবে, আমাদের ভূমি, এইটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে লম্বটা কত হবে, 1 হবে, কমন সেন্সের বিষয়। তাহলে এইটাকে লিখতে পারবো আমরা tan ইনভার্স সাইন ইনটু, এটাকে লেখা যায় সাইন ইনভার্স 1/√3। এটা কিন্তু আমাদের আউট হয়ে গেল। এটা থাকবে কত, tan ইনভার্স 1/√3, রাইট। tan ইনভার্স 1/√3 মান কত, কত বলো, কত ডিগ্রি, π/6 না, মানে 30 ডিগ্রি মান হচ্ছে tan ইনভার্স 1/√3। ওকে, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে এটা অ্যান্সার কত, π/6, π/6 মানে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, π/6 মানেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আসসালামু আলাইকুম ভাই ফুয়াদ হাসান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া নামাজের টাইম প্লিজ। হ্যাঁ ভাইয়া, আমি 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 হচ্ছে গিয়ে যে এই প্রবলেমটা করাই দিয়ে তোমাদের হচ্ছে নামাজের বিরতিটা দিয়ে দিই, ঠিক আছে। 126 নম্বর প্রবলেমটা করানোর পরে তোমাদের জন্য হচ্ছে নামাজের বিরতিটা আমি দিয়ে দিব, ঠিক আছে। ওকে, tan ইনভার্স p প্লাস tan ইনভার্স q এর মান π/4 হলে নিচের কোনটা সঠিক, নিচের কোনটা সঠিক, অপশনগুলো অনেকগুলো দেওয়া আছে, কোনটা সঠিক সেটা আমাকে বের করা লাগবে। তো আমরা জানি tan ইনভার্স p প্লাস tan ইনভার্স q এর ফর্মুলা কত হবে, tan ইনভার্স p প্লাস q ডিভাইডেড বাই 1 মাইনাস হচ্ছে আমাদের pq ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে আমাদের π/4, রাইট। ইনভার্স ওই পাশে নিয়ে গেলে হচ্ছে আমাদের উল্টায় যাবে, দ্যাট মিন্স এটা লিখতে পারবো p প্লাস q ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 মাইনাস pq ইকুয়াল টু লিখতে পারবো tan π/4। তো tan π/4 এর মান কত অ্যাকচুয়ালি 1, তাহলে এখানে কত লেখা যায়, p প্লাস q ইকুয়াল টু লিখতে পারবো 1 মাইনাস হচ্ছে আমাদের pq, রাইট। বা আমি এখান থেকে লিখতে পারি p প্লাস q প্লাস pq ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের 1, ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের 1। তাহলে দেখো তো কোনটার সাথে মিলে অ্যাকচুয়ালি, কোনটার সাথে মিলে, ঘ নম্বরের সাথে মিলে না, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি, আমরা সবাই কি আসলে বুঝতে পারছি কিনা, আমরা কি সবাই এটা বুঝতে পারছি কিনা। সো এই প্রবলেমটা সলভ করার পরে আমি তোমাদেরকে বললাম যে নামাজের একটা বিরতি দিতে, নামাজের একটা বিরতি দিতে বললাম। সো আমরা নামাজের জন্য একটা বিরতি দিই, 10 মিনিটের একটা হচ্ছে ব্রেক দিচ্ছি, 10 মিনিট না, আমরা অ্যাকচুয়ালি 15 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি, 15 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি। তোমরা ততক্ষণ হচ্ছে গিয়া তোমাদের নামাজ শেষ করে নাও, নামাজ শেষ করে ইনশাআল্লাহ জাস্ট 15 মিনিট পরে আবার হচ্ছে ক্লাস হবে, 15 মিনিট পরে কিন্তু আবার ক্লাস হবে। 124 নাম্বারটা কে বুঝে নাই দেখি তো, 124 নাম্বারটা কেন বুঝো নাই, 124 নাম্বারটা কেন বুঝো নাই বলো তো, কি আছে এখানে, সাইন, এখানে দেওয়া আছে cos ইনটু 2 ইনটু মানে cos 2 sin ইনভার্স 3x/2 প্লাস cos ইনভার্স 3x/2 ইকুয়াল টু হচ্ছে p। এখন এই যে আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এর মান হচ্ছে π/2। এই x এর জায়গায় যে কোনো কিছু হতে পারে, বাট তথ্যটা হচ্ছে কি যে তোমার এখানে যা থাকবে এখানে যদি তাই থাকে তুমি ডাইরেক্টলি π/2 ফর্মুলা লিখে দেবে। তাহলে sin ইনভার্স 3x/2 এখানে আছে, cos ইনভার্স 3x/2 এটা আছে, এখানে আছে, তাহলে এই দুটোটা যোগ করলে আসলে কত আসবে বলো তো, এই দুটোটা যোগ করলে আসলে কত আসবে, π/2 আসবে না। যদি π/2 আসে, এই পার্টের মান পুরোটা হচ্ছে π/2, এই যে আমি π/2 এখানে লিখলাম, তার সামনে আসলে 2 আছে, আমি এখানে 2 কে গুণ করে দিলাম, তো 2 এবং 2 কিন্তু আমাদের এখান থেকে আউট হয়ে গেল, পড়ে থাকলো কত, cos 180, cos 180 ডিগ্রি মান হচ্ছে আমাদের -1, ঠিক আছে। তো যে বলছিল যে আসলে 124 আরেকবার করান, ভাই জাবেদ ভাইয়া তুমি এখন বুঝতে পারছো আসলে জীবনের পাঠ, তুমি কি আসলে বুঝতে পারছো এখন 124 নাম্বারটা কিভাবে হয়েছে, ঠিক আছে। আমি তো ফর্মুলা বলে দিয়েছিলাম না প্রথম দিকে, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়ালস টু π/2, ওইটাই, ঠিক আছে। সো আমি তোমাদেরকে এখানে 15 মিনিটের একটা হচ্ছে ব্রেক দিয়েছি, তোমাদের সবাইকে 15 মিনিটের একটা ব্রেক দিয়েছি, যেহেতু অনেকে আমাকে আসলে কমেন্ট করতেছে নামাজের জন্য ভাই একটা বিরতি দেন, সো তাদের উদ্দেশ্যে আসলে কি আমি আসলে 15 মিনিটের একটা ব্রেক দিলাম, ইনশাআল্লাহ ব্রেকের পর তোমাদের সাথে আসলে দেখা হচ্ছে, ঠিক আছে।
ওকে, তোমরা কি আমার ভয়েস কি শুনতে পারতেছো? তোমরা যারা লাইভে আসো আমাকে একটু জানাও তো তোমরা ভয়েস শুনতে পারতেছো কিনা, ভয়েস সব ঠিকঠাক আছে কিনা। আমরা 15 মিনিট ব্রেক দিয়েছিলাম, 15 মিনিট ব্রেক কিন্তু আমাদের শেষ। 9:12 আসলে ক্লাস শুরু হওয়ার কথা। তোমাদের যেসব ফ্রেন্ডরা ক্লাস থেকে চলে গেছে, নামাজের জন্য বিরতি দিয়েছিলাম, তো তাদেরকে হচ্ছে আবার ডাকো, ক্লাসটা আসলে কমপ্লিট করতে হবে। তো একটা দুঃখজনক বিষয় যে আমার হচ্ছে যে ক্লাস টাইমেই একটু শরীরটা খারাপ লাগতেছে, তো একটু দুর্বল লাগতেছে, এখন হয়তো বা ওরকম ভাবে জোরে জোরে চিল্লাতে পারবো না বা জোরে জোরে কথা বলতে পারবো না, বাট আশা করি আমার মেধাবী স্টুডেন্টরা এটা কনসিডার করবে এবং তারা হচ্ছে যে আমার কথাবার্তাগুলো ঠিকঠাক বুঝবে, আস্তে করে কথা বললেও। ঠিক আছে, ওকে। আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আমরা স্টার্ট করতেছি। খেয়াল করো ভাইয়া, এই প্রবলেমটা ঢাকা বোর্ড 2021 সালে আসছে। তো এখানে আমাদের কি বলতেছে দেখো তো, আমাকে কি বলতেছে যে x ইকুয়ালস টু সাইন ইনটু কস ইনভার্স y হলে x স্কয়ার প্লাস y স্কয়ারের মানটা আসলে আমাদের কত হবে। তো আমরা আসলে এখানে কি বলতে পারবো, তো এখানে দেখো কি লেখা যায়, x ইকুয়ালস টু আমি লিখতে পারবো, এটা তো আমাদের সাইন আছে, এই যে কস ইনভার্স y যেটা, ওইটাকে হচ্ছে আমরা সাইনে কনভার্ট করবো। আসলে কস y মানে লেখা যায় ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, লম্বটা কত হবে 1 মাইনাস y স্কয়ার আসবে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে তো হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি লিখতে পারবো, সরি আমি তো ভুল উঠাচ্ছিলাম, এটাকে লেখা যায় এরকম করে, সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস হচ্ছে আমাদের y স্কয়ার, রাইট। ইনভার্স এবং সাইন এটা কিন্তু কাটা চলে গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে রুট ওভার 1 মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে x। অতএব এখানে লিখতে পারবো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে আমাদের 1। অপশন দেখে আমরা বুঝতে পারতেছি অ্যান্সার কত হবে, আসলে 1 আসবে, কারণ আমাকে আসলে বের করতে বলছিল x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত। বুঝে গেছি, বুঝে গেছে। ওকে ওকে, তারপরের প্রবলেম, সাইন ইনটু ট্যান ইনভার্স a বাই b এর মান কত। তো এখানে ট্যান ইনভার্স আছে, এখানে সাইন আছে, কি করতে হবে, এটাকে সাইন ইনভার্সে কনভার্ট করা লাগবে। সো ট্যান থিটা মানে আমরা জানি লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি, অতিভুজের মান কত হবে রুট ওভার a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, খুবই সহজ ভাইয়া। তো এটাকে জাস্ট আমি কনভার্ট করে ফেলবো সাইনে, সাইন ইনভার্স লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, দ্যাট মিন্স a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু লেখা যাবে হচ্ছে আমাদের সাইন, সাইন এবং সাইন ইনভার্স হচ্ছে আমাদের কাটা গেল, পড়ে থাকলো হচ্ছে a ইনটু রুট ওভার a স্কয়ার প্লাস হচ্ছে আমাদের b স্কয়ার, a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। সো এটা আমাদের ক নম্বরটা হচ্ছে অ্যান্সার, খুবই সহজ রাইট, খুবই সহজ কিন্তু। দেন আমাদের এই যে ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতির কিন্তু একটা পার্ট অলরেডি শেষ। আমি কিন্তু যত টাইপের অঙ্কগুলো আসতে পারে বিভিন্ন বোর্ড কোশ্চেনে যেগুলো আসছে, সেগুলো কিন্তু ধরে ধরে জাস্ট উঠাই দিছি। বোর্ডের বাইরে কিন্তু আমি একটা কোশ্চেনও নিয়ে আসিনি যে ভাই আপনি এই কোশ্চেনটা এত সহজ করে বানিয়ে নিয়ে আসলেন, এটা কি বোর্ডে আসবে কিনা, এমন যাতে সুযোগ না থাকে। আমি সবগুলো বোর্ডের কোশ্চেন এখানে নিয়ে আসছি। আমাদের সেকেন্ড পার্ট স্টার্ট হচ্ছে 7.2, তোমাদের ত্রিকোণমিতিতে 7.2 চ্যাপ্টারটা আছে না, ওইটা আমাদের এখানে স্টার্ট হচ্ছে। দেখো আমরা জানি এই যে এখানে আমি প্রায় 12টা ফর্মুলা লিখে দিছি, এই 12টা ফর্মুলার চেষ্টা করতে হবে এই 12টার 12টাই যাতে মুখস্থ থাকে। বুঝে গেছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ আছে, কারণ অপশনের মধ্যে হচ্ছে ডাইরেক্টলি ধরো tan θ = 1 আছে, অপশনের মধ্যে ডাইরেক্টলি θ = 4n + 1 π/4 দিয়ে রাখে। তো তোমাদের এই সূত্র দিয়ে ওখানে আনতে গেলে একটু তোমাদের পেইন হতে পারে, পরীক্ষার হলের মধ্যে ভাবা জায়গা খেয়ে যেতে পারো। এই জন্য চেষ্টা করতে হবে যে 12টা সূত্রের 12টাই হচ্ছে মুখস্থ রাখার। আমি হচ্ছে যে একটা একটা করে বলে দিই, যদি তোমার sin θ = আলফা আসে, সেক্ষেত্রে থেটার মান লেখা যাবে n π + -1 টু দি পাওয়ার n * আলফা। cos θ = cos আলফা হইলে থেটার মানটা লেখা যাবে 2n π + আলফা। tan θ = আলফা হইলে থেটার সাধারণ সমীকরণ, আচ্ছা এইগুলোকে আমরা কি বলি, সাধারণ সমাধান বলি। তো সাধারণ সমাধানটা কত হবে, n π প্লাস হচ্ছে আমাদের আলফা। sin থেটার মান যদি 0 হয় তাহলে থেটা = লেখা যায় n π। tan থেটার মান যদি 0 হয়, খেয়াল করো এই ট্যানটাতে খেয়াল করো, tan θ = যদি 0 হয় তারপরে লেখা যায় থেটা = n π। তাহলে আমার একটা কিন্তু কম মুখস্থ করা লাগলো, দুইটা আমাদের সেম টু সেম দেখা যাচ্ছে। আবার দেখো cos থেটার মান যদি আমাদের 0 হয় তাহলে এটাকে আমি লিখতে পারবো 2n + 1 π/2, মানে π/2 এর আমাদের হচ্ছে বেজোড় গুণিতক। বুঝে গেছে, cos থেটার মান যদি হচ্ছে আমাদের 1 হয়, cos থেটার মান 1 হইলে সেই জিনিসটাকে আমি লিখতে পারবো 2n π। ঠিক আছে, তাহলে cos থেটার মান যদি -1 হয় তাহলে আমাদের কি লেখা যাবে, cos থেটার মান যদি আমাদের -1 হয় সেক্ষেত্রে আমরা থেটা = লিখতে পারবো 2n + 1 π। মুখস্থ রাখা লাগবে কিন্তু প্রত্যেকটাই, সবগুলোই গুরুত্বপূর্ণ। এরপরে tan θ = যদি আমাদের 1 হয় কি লেখা যাবে, 4n + 1 π/4। খেয়াল করো এখানে কিন্তু π/4 আছে আর এখানে 4n + 1 আছে, তাহলে tan θ = যখন -1, এটা কি লেখা লাগবে, θ = 4n - 1 + π/4। বুঝে গেছে, sin θ = যদি -1 হয়, এটা দেখবা যে একটু পরে এমসিকিউ তো আসতেছে, sin θ = যদি -1 হয়ে যায় সেক্ষেত্রে থেটার মানটা আসলে কত হবে, 4n - 1 π/2। বুঝে গেছে কিনা, আগেরটার ক্ষেত্রে দেখো π/4 ছিল tan এর জন্য, সাইনের জন্য হচ্ছে এখানে π/2। মনে থাকবে আশা করি, মনে থাকবে না, আমার সাথে একবার করে তো পড়লা, তোমাদের তো একটা রিভাইস হয়ে গেল। ঠিক আছে, এখন আমি ছোটকালে পড়তাম কি, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এগুলো তো আমার এরকম ভাবে মনে থাকতো না। তো আমি করছিলাম হচ্ছে একটা পেজের মধ্যে লিখে রাখছিলাম, লিখে আমি যেই টেবিলের মধ্যে হচ্ছে পড়াশোনা করতাম, তো ওই টেবিলের ওখানে হচ্ছে টানা রাখছি। তো যখনই হচ্ছে আমাদের ওই ম্যাথটা লাগবে, মানে আমার যে সূত্রটা লাগবে আসলে, যদি ম্যাথ করার সময় সূত্রটা যদি চলে আসে সেক্ষেত্রে আমি একবার করে দেখে নিতাম, দেখে নিলে আমার অটোমেটিক এগুলো হচ্ছে আমাদের হাতে চলে আসছিল, মাথায় চলে আসছিল, মানে মুখে মুখে চলে আসছিল। এখন আমি দেখলে আসলে বলতে পারি। তো তোমাদের আসলে এটা করা উচিত, ঠিক আছে, বাট এখন যেহেতু আমাদের টাইম নাই, এখন তোমাদের কি করতে হবে, একদম ঠাড়ায় মুখস্থ করতে হবে। বুঝতে পারছি, ওকে। তারপরে আমাদের এখন সলিউশন করতে হবে। দেখো কি বলছে, sin x + cosec x = যদি আমাদের -2 হয়,
এবং n বিলংস টু z হইলে আমার x এর মান কত হবে সেটা আমাকে বের করা লাগবে। তো আমার কাছে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আমাকে x এর মান কত সেটা আমার বের করা লাগবে। তো এইটা আমরা কেমনে বের করতে পারি বলেন তো ভাইয়া? sin x তো sin x এর মতো আছে, এই যে cosec x এইটাকে আমি লিখতে পারবো 1/sin x ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে আমাদের -2, বা আমরা এখানে লিখতে পারবো sin স্কয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই sin x, জাস্ট লসাগু করতেছি, ইকুয়াল টু লেখা যায় -2, বা আমরা এখানে লিখতে পারি sin স্কয়ার x প্লাস 2 sin x প্লাস 1 ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে আমাদের 0। বুঝতে পারছি? এরপরে এটা কি বলতো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের মতো ফর্মুলা। তাহলে এটা কি লেখা যাবে? আমরা লিখতে পারবো যে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, রাইট? অবশ্যই এটা তোমরা বুঝতেই পারতেছো যে a প্লাস b হোল স্কয়ার এটা ফর্মুলা। তাহলে এবার আমি যদি এই যে স্কয়ারটা ওই পাশে নিয়ে গেলে রুট হয়ে গেল, ওটা তো চলে গেল। তো এখানে আমি লিখতে পারবো আসলে sin x ইকুয়ালস টু হচ্ছে আমাদের -1। একটু আগেই কিন্তু আমি তোমাকে বললাম sin থিটা ইকুয়ালস টু যখন -1 হয়, থিটার মান কত হবে? 4n - 1 π/2, রাইট? তাহলে এখানে দেখো তো ওই কেসটা চলে আসছে না, যে sin x ইকুয়ালস টু দেওয়া আছে -1, সেক্ষেত্রে আমাদের x এর মান আসলে কত আসবে বলেন তো? কত আসবে x এর মান? ওই ফর্মুলা দেখে বলেন কত আসবে? 4n - 1 π/2 না? তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে x ইকুয়ালস টু আসবে 4n - 1 π/2। এখন দেখো তো অপশনের মধ্যে কোনোটা কি 4n - 1 π/2 আছে? নাই। আমাকে কি করতে হবে আসলে? এটা ভিতরেই π/2টা এখানে হচ্ছে আমাদের গুণ করে দেওয়া লাগবে। তো আমি যদি এখানে গুণ করে দিই তাহলে দেখো কত আসে, 4n পাই ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে আমাদের π/2। এখানে 2 2 কাটা চলে গেল, পরে থাকতেছে হচ্ছে 2n পাই মাইনাস π/2। অ্যান্সার কোনটা তাহলে? 2n পাই মাইনাস π/2। ঠিক আছে? তারপরে sin 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে cos 2 থিটা, sin 2 থিটা মাইনাস cos 2 থিটা ইকুয়ালস টু 0 সমীকরণের সাধারণ সমাধান কত হবে? sin 2 থিটা মাইনাস cos 2 থিটা ইকুয়ালস টু 0 সমীকরণের সাধারণ সমাধান কত হবে? থ্যাংক ইউ ভাইয়া এসকে আবু জাভেদ। হ্যাঁ ভাইয়া, তুমি গতকালকে অনেক মনোযোগ দিয়ে ক্লাস করেছো, আজকেও তোমাকে ধন্যবাদ। আশরাফ হোসেন বলছে এটা কোন সাবজেক্ট? ভাই এটা হায়ার ম্যাথের ক্লাস চলতেছে ভাইয়া, হায়ার ম্যাথের ক্লাস চলতেছে, এখানে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ক্লাস চলতেছে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের। ঠিক আছে? এখানে দেওয়া আছে দেখো sin 2 থিটা ইকুয়ালস টু cos 2 থিটা ইকুয়ালস টু 0, সরি sin 2 থিটা মাইনাস cos 2 থিটা ইকুয়ালস টু 0 সমীকরণের সাধারণ সমীকরণটা কত হবে? সাধারণ সমাধানটা কত হবে? এই আমার মুখ দিয়ে না, মানে আমার একটু মাথা ঘোরাচ্ছে, তো এই মুখ দিয়ে মাঝে মাঝে একটু উল্টাপাল্টা শব্দ বের হচ্ছে আর কি। ঠিক আছে? ওগুলোকে তুমি খুব সুন্দর দৃষ্টিতে দেখবা আসলে। তো এটা আমরা সলিউশন করা স্টার্ট করি। খেয়াল করো, এই জিনিসটাকে আমি লিখতে পারবো sin 2 থিটা ইকুয়ালস টু লেখা যায় cos 2 থিটা। দুই পাশে যদি আমি এখন cos 2 থিটা দ্বারা ভাগ করে ফেলি তাহলে আমি লিখতে পারবো tan 2 থিটা ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে আমাদের 1। এই 1 কে আবার লেখা যায় tan π/4, রাইট? সবাই জানো। এরপরে এখানে আমাদের ফর্মুলা ফলাইতে হবে। সো আমরা জানি যে tan থিটা ইকুয়ালস টু যদি tan আলফা হয়ে থাকে তো থিটার মান লেখা যায় হচ্ছে n পাই প্লাস আলফা, অবশ্যই। তো একই রকম ভাবে তাহলে এখানে আমি কি লিখতে পারবো, যে এখানে তো থিটার বদলে 2 থিটা আছে, তাই আমি লিখতে পারবো যে 2 থিটা ইকুয়ালস টু লেখা যায় n পাই প্লাস আলফা। আলফা মানে হচ্ছে এখানে π/4 দেওয়া আছে, সুতরাং আমি এটা লিখবো π/4। আমার বের করতে হবে থিটার মান সাধারণ সমাধান হিসাবে। সো অতএব থিটা ইকুয়ালস টু লেখা যাবে n π/2 প্লাস π/8। জাস্ট 2 দ্বারা ভাগ করে দিলাম। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এখান থেকে যে আমাদের n এর মানটা বের হবে n বিলংস টু হচ্ছে z। ওকে, তাহলে অ্যান্সার কোনটা দাঁড়ালো? n π/2 প্লাস হচ্ছে আমাদের π/8। এই ঘ নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ওকে ওকে, তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, ক্লাস নেওয়ার সময় একটু শান্তিমতো ক্লাসও নেওয়া যায় না রে, খালি ডিস্টার্ব করে। তারপরে 131 নাম্বারটা, sin থিটা ইকুয়ালস টু sin আলফা হলে থিটার মানটা কত? ভাই এটা তো একদম ফানি কোশ্চেন দিয়ে রাখছে, বরিশাল বোর্ড 2023 সাল। দেখো সূত্র থেকে ডাইরেক্টলি কোশ্চেন দিয়ে রাখছে। কি হবে বলো তো আমার আদরের ভাইয়া আপুরা, বলো তো কি হবে এটার অ্যান্সারটা? n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা না? অর্থাৎ ক নম্বরটাই তো আমাদের অ্যান্সার হবে, রাইট? ক নম্বরটাই তো আমাদের অ্যান্সার হবে, তাই না? যত রাত হোক আমি আছি শেষ পর্যন্ত। ধন্যবাদ ভাইয়া আবু জাভেদ ভাইয়া, ধন্যবাদ তোমাকে। ওকে, তারপরে এখানে দেখো কি বলছে, যে 2 ইন্টু 3 cos থিটা মাইনাস 4 cos কিউব থিটা ইকুয়ালস টু -1 এর সমাধান নিচের কোনটা? এটা সমাধান নিচের কোনটা? যশোর বোর্ড 2023 সালের কোশ্চেন এটা। ঠিক আছে? যশোর বোর্ড 2023 সালের কোশ্চেন এটা। এটা খুবই সহজ। দেখো প্রথম দিকেই এই যে 3 cos থিটা মাইনাস 4 cos কিউব থিটা, এইটা আসলে cos 3 থিটার ফর্মুলা না? তোমরা কি আসলে বুঝতে পারতেছো কিনা? এটা তো আসলে আমাদের cos 3 থিটার ফর্মুলা। cos 3 থিটা মানে হচ্ছে 3 cos থিটা মাইনাস 4 cos কিউব থিটা, ত্রিকোণমিতিক ফর্মুলা। ভাই এগুলো কিন্তু মেমোরাইজ করা মানে থাকাই লাগবে। ওকে, এবার 2 আছে, এখানে -1 আছে, ভাগ করে দিলাম, এটা হবে আমাদের -হাফ। বা এই জিনিসটাকে আমি আসলে কি লিখতে পারি বলতো? cos -হাফ দেওয়া আছে, সো cos -হাফ কে আমি কি লিখতে পারবো আসলে? cos -π/3 বা 60 ডিগ্রি আকারে এমনি করে লিখতে পারবো। এখন দেখো তো, আমরা জানি যে আমার যদি cos থিটা ইকুয়ালস টু cos আলফা হয়ে থাকে, সেক্ষেত্রে থিটা সমান সমান লেখা যায় 2n পাই প্লাস মাইনাস হচ্ছে আলফা। তো এখানে আমাদের থিটার বদলে আছে 3 থিটা, আমি এখানে লিখতে পারবো 3 থিটা ইকুয়ালস টু লেখা যাবে 2n পাই প্লাস মাইনাস হচ্ছে আমাদের আলফা। আলফা বলতে এইটা তো, সো এটাকে লিখতে পারবো হচ্ছে আমাদের π/3 আকারে।
সো অতএব আমি এখানে যদি 3 মানে থিটার ভ্যালু যদি বের করতে চাই তাহলে কত লেখা যাবে আসলে? থিটার ভ্যালু আসলে বের করতে চাইলে কত লেখা যাবে? 2n পাই ডিভাইডেড বাই হচ্ছে 3 প্লাস মাইনাস আমাদের হবে পাই বাই 9। এই হচ্ছে কি আমাদের অ্যানসার। থিটার মানটা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস 2n পাই বাই 3 প্লাস মাইনাস হচ্ছে আমাদের পাই বাই 9। ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? কোন ক্লাসের ক্লাস? আশরাফ হোসাইন, এটা হচ্ছে ক্লাস 12 এর ক্লাস ভাইয়া। এই যে কদিন পরে যে পরীক্ষা দিবে না উচ্চতর গণিত, ওদের ক্লাস এটা, ঠিক আছে, ওদের ক্লাস এটা। দেন cos 2 থিটা ইকুয়ালস টু -1 হইলে, cos 2 থিটা ইকুয়ালস টু -1 হইলে থিটার মানটা আসলে কত? দেখো এগেইন কিন্তু cos 2 থিটা ইকুয়ালস টু -1 এর ফর্মুলাটা চলে আসছে। সো আমি তোমাকে ওই পিছনের স্লাইডটা একটু দেখাই। এই দেখো এগুলো কিন্তু ডাইরেক্টলি চলে আসে, ঠিক আছে। এইজন্য আমি তোমাকে বলছিলাম যে 12টায় তোমাকে মুখস্থ করা লাগবে। খেয়াল করো তো, এই যে কোনটা কোনটা চলে আসলো আমাদের, cos থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের -1। যদি আমাদের cos থিটা ইকুয়াল টু -1 হয় সেক্ষেত্রে থিটার মানটা আসলে কত হবে বলো তো? 2n+1 পাই, 2n+1 পাই, ঠিক আছে, 2n+1 পাই। এটা তোমাকে দেখাই দিলাম। সো এটাও আসছে। তাহলে দেখো এখানে দেওয়া আছে cos 2 থিটা ইকুয়ালস টু -1। তাহলে আমি এখানে লিখতে পারবো কি, যদি আমার cos থিটা ইকুয়ালস টু -1 হয় সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু লেখা যাবে 2n+1 পাই। তো এখানে cos 2 থিটা ইকুয়ালস টু -1 আছে, আমি এখানে কি লিখতে পারবো? 2 থিটা ইকুয়াল টু লিখতে পারবো 2n+1 পাই, ঠিক আছে। অতএব অতএব আমি এখান থেকে থিটা ইকুয়ালস টু লিখতে পারবো 2n+1। আরে এটা কি হচ্ছে রে? এই বোর্ডটা হচ্ছে কালকের মতো হচ্ছে আবারও জ্বালানো শুরু করছে। এটা কত লেখা যাবে? 2n+1 পাই বাই 2 না? 2n+1 পাই বাই 2 না? বুঝতে পারতেছো কিনা? তাহলে এটার অ্যান্সারটা কত হবে আসলে? 133 নাম্বারটার অ্যান্সারটা হচ্ছে আমাদের ক আসবে। 133 নাম্বারটার অ্যান্সার আসলে ক আসবে। বুঝতে পারছি? বুঝতে পারছি আমরা সবাই? ও শুরু হয়ে গেছে, হ্যাঁ। জান্নাতুল ফেরদাউস আপু, তুমি হচ্ছে দেরি করে ফেলছো, ঠিক আছে। ওকে ওকে, তারপর 134 নাম্বারটা এখানে কি বলছে দেখো তো। cos থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু 0 হলে থিটার মান কত? ভাই এটা তো একদম বাচ্চা জিনিস। এটা আমরা সবাই জানি যে sin থিটা ইকুয়ালস টু, ওই যে মাইনাস যেহেতু আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তো sin থিটা ইকুয়ালস টু এখানে লিখতে পারবো আসলে আমাদের cos থিটা। দুই পাশে আমি cos থিটা দ্বারা ভাগ করে লেখা যাবে tan থিটা। সো tan থিটা ইকুয়ালস টু লেখা যাচ্ছে আমাদের 1। 1 কে আমি লিখতে পারবো আমাদের tan পাই বাই 4 আকারে। তাহলে অতএব এখান থেকে থিটার মানটা লেখা যায় পাই বাই 4। পাই বাই 4 মানে যে 45 ডিগ্রি, তোমরা সবাই জানো আসলে 45 ডিগ্রি। ওকে দেন তারপরের প্রবলেমটা 135 নাম্বার প্রবলেমটা একটু খেয়াল করো। এখানে আমাদের কি বলে দিচ্ছে, এখানে আমাদের কি বলে দিয়েছে বলো? tan 5 থিটা ইনটু tan 4 থিটা ইকুয়ালস টু 1 হইলে এই সমীকরণটার সাধারণ সমাধান নিচের কোনটা হবে? কুমিল্লা বোর্ড 2022 সালে আসছে এবং এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রবলেম ভাইয়ারা। সো এই প্রবলেমটা কিন্তু তোমাদের এইবারও আসতে পারে, এই ধরনের প্রবলেম। বুঝতে পারছি? তা আমরা কেমন করে সলভ করবো আসলে? দেখো এখানে tan 5 থিটা আছে, tan 4 থিটা আছে, গুণ আকারে 1। সো আমি করবো কি, এইখানে দুখানেই সাইন এবং কজ আকারে দুটাকে ভাঙায় নেব। তাহলে এটার আমি লিখতে পারবো আসলে sin 5 থিটা, এটারে লিখতে পারবো sin 4 থিটা, এখানে লেখা যাবে cos 5 থিটা, মানে জাস্ট ভাঙায় লিখলাম tan থিটাকে। এটাকে লিখতে পারবো হচ্ছে আমাদের cos 4 থিটা ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে আমাদের 1। বা বা আমরা আসলে এখান থেকে লিখতে পারবো, এটা লেখা যায় sin 5 থিটা ইনটু sin 4 থিটা সমান সমান লেখা যাবে cos 5 থিটা ইনটু cos 4 থিটা। বা দেখো তো আমি কি লিখতে পারি এবার, cos 5 থিটা ইনটু cos 4 থিটা মাইনাস sin 4 থিটা ইনটু sin 5 থিটা ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে আমাদের 0। তাহলে দেখো তো এটা কি লেখা যায়, cos a cos b মাইনাস sin a sin b, এটা কার ফর্মুলা? cos a cos b মাইনাস sin a sin b, এটা কার ফর্মুলা? এই কমেন্টে একটু বলে দাও তোমাকে যে cos a cos b মাইনাস sin a sin b, বলো এটা কি? cos a প্লাস b ফর্মুলা না? cos a প্লাস b ফর্মুলা কি লেখা যায়? cos a cos b মাইনাস sin a sin b, ঠিক আছে। এটা কার ফর্মুলা বলো তো? cos a প্লাস b ফর্মুলা। দ্যাট মিন্স এটা লিখতে পারবো cos 5 থিটা প্লাস 4 থিটার ফর্মুলা ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে আমাদের 0। এখন আসো তো আমাকে একটা কথা বলো তো, cos কত ডিগ্রি মান 0? মানে এই যে এটাকে কি লেখা যায়, সরি কত ডিগ্রি মান কেন, এটা তো পরের বিষয়। আমরা এখানে আগে cos 9 থিটা ইকুয়ালস টু এখানে 0 লিখে নিই আগে। cos 9 থিটা ইকুয়ালস টু এই ঠিকঠাক আছে তো? সবকিছুকে আমি ঠিকঠাক লিখেছি। sin 5 থিটা ইনটু sin 4 থিটা ইকুয়ালস লেখা যাবে cos 5 থিটা ইনটু হচ্ছে আমাদের cos 4 থিটা। সবকিছু আমাদের ঠিকঠাক কি তো মনে হচ্ছে? এরপরে আমরা এটা অপশন নিয়ে গেলাম, তাহলে আমাদের হচ্ছে 0 হয়ে গেল। তো এটা আমাদের কত? cos a মাইনাস cos a cos b মাইনাস sin a sin b, এটা কার ফর্মুলা? cos a প্লাস b ফর্মুলা অবশ্যই। তাহলে এখানে cos 9 থিটা ইকুয়ালস টু আমি লিখতে পারতেছি হচ্ছে আমাদের 0। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে অপশনে কি আমাদের ভুল আছে? আমি একটু অপশনটা একটু চেক করি, দাঁড়াও একটু দাঁড়াও, আমি একটু অপশনটা এখানে একটু চেক করে নিই আগে, তারপর হচ্ছে যে আমি এই প্রবলেমটা একটু দেখতেছি। তার আগে তুমি আমাদের বলো যে এখানে আমাদের এই ফর্মুলাটাকে আমি ঠিকঠাক লিখছি কিনা, ঠিক আছে। এই ফর্মুলাটা আমি আসলে ঠিকঠাক লিখছি কিনা তোমরা একটু আমাকে দেখো, একটু জানো। ওকে ওকে ওকে, ঠিকঠাকই আছে, সবকিছু ঠিকঠাক আছে। সো cos 9 থিটা ইকুয়ালস টু যদি আমাদের 0 হয়, আমরা জানি যদি এরকম হয় যে আমার cos থিটা ইকুয়ালস টু যদি 0 হয় সেক্ষেত্রে থিটার মান কত আসে বলো তো ভাইয়া? 2n+1 পাই বাই 2 আকারে আসে না? তাহলে এখানে cos 9 থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0 আছে। cos 9 থিটা ইকুয়ালস টু যদি আমাদের 0 থাকে তাহলে আমি এখানে কি লিখতে পারবো? 9 থিটা ইকুয়ালস টু লেখা যাবে 2n+1 পাই বাই 2, রাইট। অতএব আমি এখান থেকে থিটা সমান সমান লিখতে পারবো আসলে 2n+1
পাই বাই হচ্ছে আমাদের 18 লেখা যাবে। বুঝে গেছে? এটা হচ্ছে আমাদের গ নাম্বার অ্যান্সার। সো গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। সো এই দেখো আমার হচ্ছে যে মানে এখানে দাঁড়ায় থাকতে একটু কষ্ট হচ্ছে, বুঝছো? সো বারবার একটু ওদিকে যাওয়া লাগছে, মানে মাথা ঘোরাচ্ছে আর কি অনেক বেশি। ঠান্ডা লাগছে তো, ঠান্ডা আমার কণ্ঠ শুনে আসলে বুঝতে পারতেছো যে কণ্ঠ আসলে ভাঙা, আর অনেক বেশি কাশি। ওকে, তারপর 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 এখানে কি বলছে দেখো তো ভাইয়া, cot থিটা ইকুয়ালস টু যদি -1/√3 হয় তাহলে আমাদের থিটার মানটা আসলে কত হবে? থিটার মানটা দেখো তো 180 ডিগ্রি থেকে তো বড় এবং 360 ডিগ্রি থেকে হচ্ছে আমাদের ছোট। তাহলে এবার অপশনগুলো চেক করবা, তোমার কাছে যদি একটা ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর থাকলে তো আমাদের অপশনগুলো চেক করে ফেলা যায়। 210, 240, 300 আর 330 কোন মানটা এখানে বসা দিলে আমার -1/√3 মানটা আসবে? সো আমি এই যে cot থিটা ইকুয়ালস টু যদি হচ্ছে তোমার কি বলা হয় 1/√3 হয়, আমি এখান থেকে অপশন চেক করার জন্য একটা tan থিটা বানাই দিলাম। সো tan থিটা ইকুয়ালস লেখা যাবে হচ্ছে আমাদের -√3, তাহলে tan কত ডিগ্রি মান হচ্ছে -√3 সেটা বের করলে হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানে ক্যালকুলেটর বসাই দিই tan 300 ডিগ্রি, tan 300 ডিগ্রি মান কিন্তু হচ্ছে -√3, তাই আনসার কত আসবে আসলে? গ নাম্বারটা আমাদের অ্যান্সার আসবে। বুঝে গেছে? জাস্ট তোমার কাছে ক্যালকুলেটর থাকলেই হবে, ক্যালকুলেটরের মধ্যে বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? তো আমি ক্যালকুলেটর ডাইরেক্টলি কট বসাতে পারবো না, তো আমি চালাকি করে কি করলাম জানো, এখানে tan এ কনভার্ট করলাম, তারপর হচ্ছে tan এর মানটা আমি চেক করলাম। বুঝতে পারছি? ওকে ওকে, তারপরে এর পরের প্রবলেমটা দেখো তো, এখানে কি বলছে যে sin x ইনটু cos x ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের 1/4 হলে x এর মান আমাদের এখানে কত হবে? x এর মান আমাদের এখানে কত হবে? দেখো কি করা যায় এখানে, আমরা কি করতে পারি? এই যে এখানে আমাদের হচ্ছে 1/4 আছে, রাইট? আমার এখানে sin x ইনটু cos x আছে। তো sin x এবং cos x এর জোড়া থাকলে তুমি এটাকে কি করবে জানো, চেষ্টা করবে sin 2x এর ফর্মুলা ফেলাই দিতে। তো কি করবে আসলে, এখানে দুই পাশে আমাদের 2 গুণ করে দিবা, তাহলে কত লেখা যায়? এটা লেখা যাবে হচ্ছে আমাদের 2 sin x cos x ইকুয়ালস টু লেখা যাবে 2 ইনটু 1/4। তো দুই পাশে কিন্তু কাজ করা লাগবে। তো এটাকে আমি কি লিখতে পারবো, sin 2x। তো sin 2x সমান সমান লেখা যাবে, sin 2x সমান সমান লেখা যাবে হাফ। x এর মানটা জাস্ট কত সেটা তোমাকে বের করতে বলছে। sin কত ডিগ্রি মান হাফ বলো তো, sin 30 ডিগ্রি মান হাফ, দ্যাট মিন্স π/6 এর মানটা হচ্ছে আমাদের হাফ। তাহলে অথবা আমি এখান থেকে 2x ইকুয়ালস টু কত লিখতে পারবো, দেখো চলে আসছে কিন্তু sin x ইকুয়ালস টু মানে sin থিটা ইকুয়ালস টু sin আলফা ফর্মুলা, তাহলে থিটার মান কত হবে, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা। ইয়েস, তো এখানে আমাদের থিটা বলতে আসলে 2x আছে, সো 2x ইকুয়ালস টু লিখতে পারবো কত বলো তো, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা, n ইনটু আলফা, আলফার মান হচ্ছে এখানে π/6। অতএব এখান থেকে আমি x সমান সমান লিখতে পারবো n π/2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, মাইনাস 1 টু দি পাওয়ার n π/6 কে ভাগ মানে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে π/12। তাহলে আমাদের কোনটা অ্যান্সার? ক নম্বরটা অ্যান্সার। বুঝে গেছে? ক নম্বরটা যে অ্যান্সার সেটা বুঝে গেছে? ক নম্বরটা যে অ্যান্সার সেটা কি বুঝে গেছে? আচ্ছা তোমরা কি একটু দেরিতে দেখতেছো বলো তো? আমি এখন তোমাদের প্রবলেম সলভ করাচ্ছি হচ্ছে 137 নম্বরটা, তো তোমরা এখন 133 নম্বর কিভাবে পড়েছো? ওকে ওকে, 138 নম্বরটা এখানে কি বলা হয়েছে দেখেন তো, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3 হলে থিটার মানটা আসলে কত হবে? দেখো এই প্রবলেমগুলো না যে তোমার হাতে কলমে করে টাইম নষ্ট করে কোনো লাভই নেই। তোমরা জাস্ট কি করবে জানো, এগুলোতে অপশন চেক করবে। তো আমি যেই সময় হচ্ছে গিয়ে এই অঙ্কগুলো এমনি করে মানে স্টেপে স্টেপে করাবো, তার থেকে ভালো আমাদের হচ্ছে গিয়ে তোমার এই যে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে ফেলা, রাইট? তো কিভাবে, জাস্ট অপশন চেক করবো আমরা। এখানে √3 আছে, তো রাইট হ্যান্ড সাইড আছে √3, তো লেফট হ্যান্ড সাইডে আমার এমন একটা ভ্যালু বসাতে হবে যাতে তার মান আসলে √3টাই আসে। তাই আমি কত বসাতে পারি, কত বসাতে পারি বলো তো? কোসেকের জায়গায় আমি ধরো প্রথমটা নিলাম, প্রথমটা কত, π/6 না, π/6 কোসেক π/6। দেখো sin π/6 এর মান কত, sin π/6 এর মান হচ্ছে আমাদের হাফ হয়, আর আমাদের হচ্ছে আমাদের cot π/6 মানে cot 30 ডিগ্রি মান কত, √3। বুঝতে পারছো? দেখো আমি বলতে চাচ্ছি এরকম যে আমি যদি আসলে π/6 টা এখানে ইনপুট করি তাহলে এখানে আসবে কত, আমরা জানি যে sin π/6 মানে লেখা যায় হচ্ছে আমাদের হাফ, তাহলে cosec π/6 মানে কত লেখা যাবে, তার উল্টাটা, হাফের উল্টা হচ্ছে 2 প্লাস cot 60 মানে 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মান কত, আমরা জানি যে cot 60 ডিগ্রি মান হচ্ছে কত হয়, cot 30 ডিগ্রি মান কত হবে, √3 আসবে, সো 2 প্লাস √3 আসে। এটা কি আমাদের মিলছে? তো আমাদের মিলে নাই, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের বাদ। তারপরটা আমি যদি এখানে π/4 ইনপুট করি তাহলে আমরা জানি আসলে sin π/4 এর মান হচ্ছে 1/√2, তাহলে cosec π/4 এর মানটা কত, শুধু √2, শুধু √2 এখানে বসাও, সো √2 প্লাস, আর cot এর জন্য যদি তুমি বসাও, cot হচ্ছে π/4 এর মান হচ্ছে 1, সো এটা আমাদের 1 প্লাস √2 হবে, তাহলে আমাদের π/4 বসালো কিন্তু এখানে কোনো ধরনের লাভই হবে না। তাহলে আমাকে কোনটা বসাতে হবে, ঘ নম্বরটা একটু চেক করে দেখি। তো দেখো আমি জানি যে sin 60 ডিগ্রির মান কত লেখা যায়, √3/2, রাইট? তাহলে কোসেক থিটা যেটা সেটা তার উল্টা, তাহলে কোসেক 60 ডিগ্রি মান কত হবে বলো তো, 2/√3 আসবে। বুঝা গেছে? যাক বুঝতে পারছো, 2/√3 আসবে প্লাস আমরা জানি যে cos 60 ডিগ্রির মান কত আসলে 1/√3, রাইট? 1/√3, সো এটা লিখতে পারবো আমরা 1/√3। সো এবার দেখো এখানে √3 আছে লসাগু, দেন এখানে লিখতে পারবো 2 প্লাস হচ্ছে আমাদের 1, সো 2 প্লাস 1 মানে কত লেখা যায় 3, 3 ভাগ √3 করলে আমাদের অ্যান্সারটা √3 চলে আসতেছে। এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। গ নম্বরটা অপশন টেস্ট করার মাধ্যমে আমি চেক করে বুঝে ফেললাম যে এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের √3 আসবে। এই পার্টটা তোমরা বুঝছো না যে এই যে আমি এটা কিভাবে মানে কোসেক থিটার মানটা বের করলাম। আমরা যেহেতু জানি যে আসলে এই যে sin থিটা ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে 1/cosec থিটা, রাইট? কোসেক থিটা মানে লেখা যাবে হচ্ছে তাহলে 1/sin থিটা, এইভাবে করে আর কি বের করছি। তো sin থিটা মানে বসাইছি এবং sin 60 ডিগ্রি মান কত, √3/2, তাহলে cosec 60 ডিগ্রি মান কত হবে, জাস্ট উল্টা হবে, 1/sin থিটার মান যা সেটা হবে, তো হচ্ছে 2/√3 হবে। খুবই সহজ বিষয়গুলো, এগুলো 9 10 থেকে পড়ে আসতেছো, এগুলো নতুন করে পড়ানোর কি আছে, তোমরা এগুলো পারো। তারপরের প্রবলেম আমরা চলে যাচ্ছি। sin x - 3π/2 = 0 হলে
এবং n বিলংস টু জেড হলে এটা তার সমাধান কত? দেখো চাটগাঁইয়া অঙ্ক চলে আসছে। চট্টগ্রাম বোর্ড 2023 সালে এই প্রবলেমটা চলে আসছিল। চট্টগ্রাম বোর্ড 2023 সালে এই প্রবলেমটা চলে আসছে। এখন আমরা জানি যে sin x বা sin থিটা ইকুয়ালস টু 0 হয়, সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের n পাই হয়, রাইট? এখানে দেখো থিটা বলতে আসলে এই পুরোটাই হচ্ছে আমাদের থিটা। তাহলে আমি এখানে কি লিখতে পারবো? x মাইনাস 3π/2 ইকুয়ালস টু লিখতে পারবো অবশ্যই n পাই। অতএব এখান থেকে আমরা x ইকুয়ালস টু লিখতে পারবো n পাই প্লাস 3π/2। খুবই সহজ, খুবই সহজ। তাহলে তোমার যদি খালি ফর্মুলা ঠিকঠাক মনে থাকে, তোমার যদি খালি ফর্মুলাটা মনে থাকে, তাইলে কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট ফর্মুলা মনে থাকলেই তাইলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তারপরে n একটি পূর্ণ সংখ্যা হলে cos 2 θ - 1 = 0 সমীকরণের সাধারণ সমাধানটা কি হবে? খুবই সহজ প্রবলেম ভাইয়া। এটা কি মাদ্রাসা বোর্ড 2022 সালে আসছে মেবি। সো দেখো এটা কত লেখা যায়? 2 cos 2 θ = লেখা যাবে 1, বা আমরা লিখতে পারবো cos 2 θ = হাফ, হুইচ ইজ লেখা যায় cos 60 ডিগ্রি, দ্যাট মিন্স হচ্ছে আমাদের π/3। অথবা আমরা এখান থেকে লিখতে পারবো 2 θ = লেখা যাবে 2n π প্লাস মাইনাস হচ্ছে আমাদের π/3। অথবা আমি যদি এখান থেকে থিটা লিখতে চাই, তাহলে এটা হবে আমাদের n π প্লাস মাইনাস π/6। কোনটা আমাদের অ্যান্সার দাঁড়ালো? তাহলে ঘ নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে ওকে, তারপরের প্রবলেম এখানে বলে দিচ্ছে। দেখো তো এই প্রবলেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2018 সালে যখন হচ্ছে আমাদের সবগুলো বোর্ড একত্রে ছিল না, সেই সময়কার কোশ্চেন। সো আমরা কিন্তু ইনশাল্লাহ এটা আমরা ওই যে বোর্ডের কর্মকর্তাদের কাছে বা দায়িত্বশীল যেসব লোকের আছে তাদের কাছে হচ্ছে আমরা এটা আশা করি যে আবারও সকল বোর্ডে, বাংলাদেশের সকল বোর্ডের এক্সাম একই প্রশ্নে হবে। কারণ হচ্ছে যে দিন শেষে তো অ্যাডমিশন টেস্টে যে তাদেরকে ওই একই কোশ্চেনে পরীক্ষা দিতে হয়, তাই না? সো অ্যাডমিশন টেস্টে যদি আমরা একই কোশ্চেনে পরীক্ষা দিতে পারি, তাহলে অবশ্যই বোর্ডও কিন্তু আমরা একই কোশ্চেনে পরীক্ষা নিতে পারবো, রাইট? সো সকল বোর্ডে যখন কোশ্চেন আসছিল 18 সালে, দেখো কত সুন্দর স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে। কি বলছে? ত্রিভুজ এবিসি এর মান দেওয়া আছে sin ইনভার্স হাফ। ওই যে আমরা কি বলছিলাম, ইনভার্স দ্বারা আসলে অ্যাঙ্গেলকে বোঝায়। তাহলে এ কোণের মান দেওয়া আছে, বি কোণের মান দেওয়া আছে, এবং বলছে সি কোণের বহিস্থ কোণ থিটা হলে 2 sin θ - sin c এটার মানটা আসলে আমাদের কত হবে? 2 sin θ - sin c তার মানটা কত হবে? তাহলে আমি আসলে কি করবো জানো? একটা ত্রিভুজ আমি এখানে ড্র করে ফেলি। সো এই যে একটা ত্রিভুজ ড্র করে ফেললাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের সি। এখন বলছে দেখো আমাদের এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ, সি কোণের বহিস্থ কোণ থিটা। তাহলে বহিস্থ কোণ কাকে বলে? এটা তো আমাদের সি কোণ, রাইট? এইটাকে আমরা বলি বহিস্থ কোণ। ছোটকাল থেকে মনে পড়ে আসছো, আমার বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত দুইটা কোণের সমষ্টির সমান। তার মানে আমাদের এখানে থিটা যেটা, সেটার ভ্যালুটা কত হবে? আসলে থিটার মানটা হচ্ছে আমাদের এ আর বি এর যোগফলের আসলে সমান আসবে। ছোটকাল থেকে পড়ে আসছে, এখন আমাকে জিজ্ঞেস করো যে ভাই এটা আমাকে বোঝান। এটা বোঝানোর টাইম নেই ভাইয়া, এটা তো ক্লাস 9 10 একটা বেসিক জিনিস যে বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ দুইটা কোণের সমষ্টির সমান আসে। তাহলে থিটার মানটা আমাদের কি আসবে? নাথিং বাট এ প্লাস হচ্ছে আমাদের বি এর মান। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি কিনা? এখন আমাকে বলো তো এর মান কত? এর মান বলছে sin ইনভার্স হাফ। sin কত ডিগ্রি মান? হাফ। sin কত ডিগ্রি মান? 3 ডিগ্রি মান হাফ না? তাহলে এইটার আমি কি লিখতে পারবো? এটা হচ্ছে π/6। বি cos ইনভার্স হাফ দেওয়া আছে, তাহলে cos কত ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ? cos হচ্ছে 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ, তাহলে π/3 মানটা হচ্ছে আমাদের হাফ। তাহলে থিটার মান যে আমি লিখলাম যে a প্লাস বি, a এর মান হচ্ছে আমাদের π/6, b এর মান হচ্ছে আমাদের π/3। দুটোর আমি যোগ করলে পাবো হচ্ছে 90 ডিগ্রি, মানে π/2 পাবো। থিটার মানটা আমি পাচ্ছি হচ্ছে π/2। বুঝতে পারছি? বুঝতে পারছি। এখন আমাকে বলেন তো, আমি যে এরকম করে চিত্রটা আঁকছি, আমি তো আসলে জানতাম না যে আমার এটা একটা 90 ডিগ্রি কোণ হবে। সো 90 ডিগ্রি যদি কোণ এখন এখন তো আমি জেনে গেছি, তাহলে এখন আমি জিনিসটাকে একটু ভিন্নভাবে ড্র করার চেষ্টা করবো। তাহলে জিনিসটা আসলে এইরকম। বুঝতে পারছি? জিনিসটা আসলে আমাদের এইরকম। এটা আমাদের নাম দিলাম এ, এটা নাম দিলাম হচ্ছে আমাদের বি, এটা নাম দিলাম হচ্ছে সি। এই যে সি এর বহিস্থ কোণ, এইটা হচ্ছে আমাদের থিটা। থিটার মান 90 ডিগ্রি, তাহলে অবশ্যই সি এর মানটা আমাদের 90 ডিগ্রি হবে, কারণ আমাদের টোটালটা মিলে হচ্ছে আমাদের 180 ডিগ্রি আসতো। এই জিনিসটা বুঝে গেছে সি এর মানটাও কেন 90 ডিগ্রি হলো। এবার তোমাকে থিটার মান বের করা শেষ, সি এর মান বের করা শেষ, জাস্ট তোমাকে মান বের করতে হবে 2 sin θ - sin c এর মানটা কত। তাহলে 2 sin কত লিখবো আমরা বলো তো? π/2 লিখবো, মাইনাস sin π/2। দুইটা sin π/2 আছে, আরে একটা sin π/2 বাদ দিবা, তাহলে একটা sin π/2 তো থাকে আমার কাছে। sin π/2 হলো, sin π/2 মানে কত? sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1। সো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে আমাদের খ। খ হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। দেন তারপরেরটা sin কিউব থিটা, sin কিউব থিটা প্লাস sin থিটা ইন্টু cos স্কয়ার থিটা -1 হলে নিচের কোনটা সত্য? সিলেট বোর্ড 2021 সালে আসছে। এই সিলেটিরা দেখ, তোদের হচ্ছে কোয়েশ্চেন 21 সালে কোয়েশ্চেন, 21 সালের কোয়েশ্চেন। ভাইয়ারা তোমরা 21 জনের মতো ক্লাস করতেছো, দেখো ভাইয়া। রুহি আক্তার বলতেছে যে কোন ক্লাস হচ্ছে? ভাইয়া এটা হচ্ছে উচ্চতর গণিতের ক্লাস হচ্ছে, উচ্চতর গণিতের ক্লাস হচ্ছে। ভাইয়া তোমরা যারা আসো, তোমাদের আর কি কোনো ফ্রেন্ড নাই? বা আমার ক্লাসগুলো কি অনেক বেশি বাজে হচ্ছে যে তোমাদের হচ্ছে যে মানে ক্লাস করতে মনে চাচ্ছে না? আজকে অ্যাটেন্ডেন্স দেখে কিন্তু মানে আমি সত্যি সত্যি আসলে অনেক বেশি ডিমোটিভেট হয়ে গেলাম। আমার যে এনার্জিটা ছিল সেটা কিন্তু আসলে কমে যাচ্ছে। ঠিক আছে, এখন তোমরা যারা আসলে এখন অনলাইনে আসো, তারা একটু ভালো করে রেসপন্স যদি না করো, তাহলে আমি কিভাবে করে ক্লাস নেবো বলো তো ভাইয়া? কাদের জন্য ক্লাস নেবো, কাদের জন্য কষ্ট করবো আমি এত? হ্যাঁ বলো। হতাশাজনক। আচ্ছা, এরপরের প্রবলেমটা করি। যারা আসো তারা একটু রেসপন্স করবা, ঠিক আছে? কাইন্ডলি রেসপন্স করবা। দেখো 142 নম্বর প্রবলেমটা কি বলছে? sin কিউব থিটা প্লাস sin থিটা ইনটু cos স্কয়ার থিটা
ইকুয়ালস টু -1 হলে নিচের কোনটা সঠিক? খেয়াল করো তো, এখানে সবগুলোই তো সাইন সাইন আছে, মাঝখান দিয়ে এখানে কস, এটা হচ্ছে তোমার কি বলবো আমরা, ওই যে কাবাব মে হাড্ডি হয়ে গেছে, তাই না? তো এই কস যেটা আছে না, ওটাকে আমি সাইনে কনভার্ট করে ফেলবো। এটা দেওয়া আছে আমার কাছে সাইন কিউব থেটা প্লাস, এটা হচ্ছে আমাদের সাইন থেটা তো আছেই, কজ স্কোয়ার থেটাকে আমি লিখতে পারবো আসলে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু লেখা যাবে -1। আমরা এবার লিখতে পারি এখান থেকে, এটা হচ্ছে আমাদের সাইন কিউব থেটা প্লাস, এটা হচ্ছে আমাদের সাইন থেটা মাইনাস সাইন কিউব থেটা সমান সমান লেখা যাবে -1। সো এইটা এবং এইটা হচ্ছে কি আমাদের আউট হয়ে গেল। আমি এখান থেকে লিখতে পারতেছি সাইন থেটা ইকুয়ালস টু -1। দেখো তো, সাইন থেটা ইকুয়ালস টু -1 আরো একবার চলে আসলো না? সাইন থেটা ইকুয়ালস যদি -1 হয়, তাহলে সেক্ষেত্রে থেটার মানটা কত হয় বলো তো? 4n - 1 π/2। বুঝতে পারছি? থেটার মানটা হচ্ছে আমাদের 4n - 1 π/2। আমি একটু চেক করে নিই, তোমার ভাইয়ার তো আসলে মানে অসুস্থতার কারণে মাথাটা একটু জ্যাম হয়ে আছে, বুঝতে পারছো? সো অনেক কিছু হচ্ছে আমাদের মুখ থেকে বের হয়ে যাচ্ছে, স্লিপ অফ টাং হতে পারে। তো তোমরা ওই জিনিসগুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? তো আমি একটু চেক করে নিই যে আমি আসলে ঠিকঠাক লিখছি কিনা, অর্থাৎ থেটার ভ্যালুটা আমি ঠিকঠাক লিখেছি কিনা, থেটার ভ্যালুটা আমি ঠিকঠাক লিখেছি কিনা, থেটার ভ্যালুটা আমি ঠিকঠাক লিখেছি কিনা। ওকে ওকে, আই থিঙ্ক সো, আমি হচ্ছে ঠিকঠাকই লিখছি বলে আমার মনে হচ্ছে। সাইন থেটা ইকুয়ালস টু যদি আমাদের -1 হয়, সেক্ষেত্রে আমার থেটার মানটা কত হবে বলো তো? এই যে সাইন থেটা ইকুয়ালস টু -1 হলে থেটার মানটা হচ্ছে 4n - 1 π/2। ঠিক আছে, একটু ক্রস চেক করে আর কি মিলাই নিলাম। ওকে 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 ওকে, কোথায় ছিলাম আমরা? এখানে। ওকে, তারপরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। এই প্রবলেমটা -2 ইন্টু কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 হইলে নিচের কোনটা আসলে সঠিক? নিচের কোনটা আসলে সঠিক? দেখো তো, খেয়াল করো তো, আমি এখানে লিখতে পারবো cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স, এইটা মানে লেখা যায় কত? cos 2x না? এটা তো আমাদের cos 2x এর ফর্মুলা। আমার সিটা আসলে এর মতো হয়ে গেছে, আমি একটু ভালো করে লিখি। এটা হচ্ছে আমাদের cos 2x এর ফর্মুলা। -2 আছে, ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে সেটা এরকম। এখন এইটার মান কত আসলে? এটাকে আমি লিখতে পারবো আসলে আমাদের cos মাইনাস π/3, রাইট? এখন cos থিটা ইকুয়ালস টু যদি আমাদের cos আলফা হয়, তাহলে সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু কত হয়? 2n পাই প্লাস মাইনাস হচ্ছে আলফা, হুইচ ইজ π/3 আসবে। অথবা আমাদের এখান থেকে x এর যে ভ্যালুটা সেটা কত আসে? n পাই প্লাস মাইনাস π/6। সো এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, খ নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভাইরা বুঝতে পারছো? বলেন তো ভাইরা, আপুরা যারা হচ্ছে ক্লাস করতেছো, অল্প কয়েকজন 20 জনের মতো ক্লাস করতেছো মাত্র, ভাইয়া হায়ার ম্যাথ ফার্স্ট পেপার কবে শুরু করবেন? ভাইয়া হায়ার ম্যাথ ফার্স্ট পেপার তোমাদের সাব্বির ভাই শুরু করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাব্বির ভাই তোমাদের অনেক জোস ক্লাস নেয়, ওনার অনেক এক্সপিরিয়েন্স, প্রায় 8 বছর ধরে হচ্ছে তিনি ক্লাস নিচ্ছেন। সো ভাইয়া ক্লাস নেবেন। তোমাদের উপস্থিতি অনেক বেশি হতাশাজনক আসলে। আমি আসলে আর ক্লাস নেওয়ার মতো এনার্জি আসলে খুঁজে পাচ্ছি না। তো দেখি আর কতটুকু নেওয়া যায়। ও আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের ওই যে আবারও বিরক্তিকর যেই পার্টটুকু একটু প্রমোশন করবো আর কি। যে তোমরা জানো আসলে আমাদের ভার্সিটি ইউনিট এবং গুচ্ছ প্রস্তুতির জন্য তোমাদের একটা সুপার 1000 অ্যাডমিশন কোর্স নিয়ে আসা হয়েছে। এই কোর্সের মধ্যে তোমরা আসলে কাদেরকে টিচার হিসেবে পাচ্ছ আমি তোমাদের একটু বলে দিই। দেখো, তোমাদের হচ্ছে লিখন ভাই আছে, কেমিস্ট্রির বস, তোমাদের সবার ফেভারিট, অনেক অনেক হচ্ছে গিয়া ভালো পড়ায় তিনি। তারপর আমাদের সাব্বির ভাই আছে, অনেক বেশি এক্সপিরিয়েন্স একজন মানুষ, কুয়েটে সাব্বির ভাই প্রায় 8 বছর ধরে তিনি হচ্ছে ক্লাস নিচ্ছেন। আর তোমাদের সবার প্রিয় ম্যাকদের ভাইয়ের কথা আমি কি বলবো, ভাইয়ের এক্সপিরিয়েন্স বলো, ভাইয়ের পড়ানোর স্টাইল বলো, সবকিছু কিন্তু হচ্ছে একদম 100-তে 100। রাইজিং স্টার তোমাদের সাইদ ভাইয়া, তাই না? সবার ফেভারিট সাইদ ভাইয়া তোমাদের বায়োলজি ক্লাস নেবে, তার ডেডিকেশন লেভেল কিন্তু অন্য লেভেলে। আর এদের মাঝখানে আমি এক ক্ষুদ্র নগণ্য মানুষ, তোমাদের সাথে নতুন জয়েন হয়েছি, এখন পর্যন্ত তোমরা হয়তো আমার সাথে এরকম কানেক্টেড ফিলও করো নাই, রাইট? তাই না? সো আমি হচ্ছে ক্লাস নিব। আমরা এই ক্লাসগুলো মানে পুরো অ্যাডমিশন ব্যাচে আমরা কিভাবে করে ক্লাস নিব, এখানে অনেক ধরনের ক্লাস থাকবে। ফার্স্ট অফ অল, একদম বেসিক থেকে, তোমাদের কোনো চ্যাপ্টারটি পড়ার ঘাটতি থেকেও থাকে, একদম বেসিক থেকে আমরা সবগুলো চ্যাপ্টারের এমসিকিউ ক্লাসগুলো সলভ করাবো। মানে এমসিকিউ এমসিকিউ বেসড একদম ডেডিকেটেডলি কতগুলো অনেকগুলো ক্লাস থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের বিষয়ভিত্তিক। দেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আমাদের রিটেন এক্সামও আছে, সো আমরা কি করবো, রিটেনের প্রিপারেশনের জন্য আলাদা করে ডেডিকেটেড ক্লাস রেখেছি। সো আমরা ওইখানে হচ্ছে একদম রিটেন ডেডিকেটেডলি সব ধরনের প্রবলেমগুলো সলভ করাবো। বইয়ের মধ্যে তো অনেক ধরনের প্রবলেমই থাকে, বড় প্রবলেম থাকে, বাট অ্যাডমিশন টেস্টে ওই 4 নম্বর 5 নম্বরের জন্য অনেক বড় কোয়েশ্চেন আসবে না আসলে, ঠিক আছে? ছোট ছোট কোয়েশ্চেন আসে, আমরা ওগুলো আমরা দাগাই দিব। পাশাপাশি তোমাদের অ্যাডমিশন টাইমে সকলেরই মানসিক অবস্থাটা কিরকম হয় সেটা আমরা সবাই জানি। একটা মানসিক মেন্টাল টর্চারের মধ্যে আমরা থাকি না? তো এই মানসিক অবস্থার উন্নতির জন্য তোমরা সরাসরি সরাসরি তোমাদের যে কোনো ফেভারিট ভাইয়ের কাছে, এই যে 5 জন, এই 5 জনের মধ্যে তোমার যাকে পছন্দ তার সাথে সরাসরি হচ্ছে গিয়ে 1-to-1 কনফারেন্সের মাধ্যমে আমরা তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করবো, তোমাদের মানসিক অবস্থা আমরা শোনার চেষ্টা করবো। এই টাইমে তো আমরা পার করে আসছি, তখন একটা স্টুডেন্টের মানসিক অবস্থা খুবই খারাপ থাকে, রাইট? তখন সে হচ্ছে অনেক বেশি লোনলি ফিল করে। তো আমাদের কাছে তোমরা যে কোনো ধরনের পরামর্শ নিতে পারো, যে কোনো ধরনের পরামর্শ। এরপরে এখনো কি শেষ হলো? এখনো কিন্তু শেষ হয় নাই। আমরা আমরা তোমাদেরকে এই তিন ধরনের ক্লাসের পাশাপাশি
তোমার যখন একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, তখন ওই চ্যাপ্টারের উপরে একটা সাবজেক্ট যখন কমপ্লিট হয়ে যাবে, ওই সাবজেক্টের উপরে আমরা একটা কমপ্লিট ওয়ান শট একটা ক্লাস নিয়ে আসবো। সো ওয়ান শট ক্লাসও কিন্তু এখানে ইনক্লুডেড থাকবে। পাশাপাশি সবচেয়ে বেশি পরিমাণ প্রবলেম কি হয় জানো তোমাদের, যে এমসিকিউ তোমরা হচ্ছে বেশি সলভ করতে পারো না, বা হচ্ছে গিয়ে তোমরা ঠিকঠাক কারেক্ট করতে পারতেছো না, মানে পরীক্ষার হলে যে তোমরা ঠিকঠাক হচ্ছে গিয়ে আউটপুটটা দিয়ে আসতে পারতেছো না। এই প্রবলেমটা হচ্ছে আমাদের চর্চার অভাবের কারণে। তো আমরা বেশি বেশি চর্চার জন্য তোমাদেরকে প্রায় 178টার উপরে হচ্ছে আমাদের পরীক্ষা এখানে রেখেছে, 200টার উপরে ক্লাস, 178টার উপরে হচ্ছে গিয়ে তোমার পরীক্ষা। এত কিছু, এত কিছু কিন্তু খুবই অল্প টাকায়, মাত্র 1350 টাকা অফার চলতেছে। তো এই টাকাটা তো অনেক অল্প টাকা, এই টাকার মধ্যেই তোমরা পুরোপুরি একদম অ্যাডমিশন লাস্ট ক্লাস পর্যন্ত তোমরা কি করতে পারবা বলো তো, আমাদের এই কোর্সগুলো করতে পারবা। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। তো তোমরা আজকেই জয়েন হয়ে নাও। ওকে, অনেক হয়েছে, অনেক হয়েছে হচ্ছে কি আমাদের প্রমোশনের ভিডিওগুলো। তো আমাদের এর মাধ্যমে বিপরীত ত্রিকোণমিতিক যে ফাংশনটা, ওই চ্যাপ্টারটা কিন্তু আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? সো